আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই আছি। রেকর্ডিংটা স্টার্ট হয়েছে, তো আমরা শুরু করতে পারি 1-2 মিনিটের ভিতরে। স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যালো। জি ভাই, স্ক্রিন দেখা আচ্ছা, যাচ্ছে। ওকে। আচ্ছা, গতদিনকে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে ওএসআই লেয়ার। ওএসআই লেয়ার সম্পর্কে গত ক্লাসে হচ্ছে আমরা ডিসকাস করছিলাম। বিভিন্ন প্রকার আমাদের দুইটা প্রোটোকল স্যুট আছে। প্রোটোকল স্যুট গুলো কোন লেয়ারে থাকে? আপনারা এগুলো বাসায় গিয়ে দেখছিলেন? জি ভাই, অ্যাপ্লিকেশন লেয়ার। না, হ্যাঁ, প্রোটোকল এই গুলো হচ্ছে প্রোটোকল অ্যাপ্লিকেশন স্যুট গুলো, লেয়ারে থাকে। প্রোটোকল সেট গুলো ট্রান্সপোর্ট লেয়ার। এক্স্যাক্টলি, প্রোটোকল স্যুট গুলো থাকে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। তো আমাদের দুই ধরনের প্রোটোকল স্যুট আছে, একটা হচ্ছে টিসিপি, একটা হচ্ছে ইউডিপি। ঠিক আছে, আমাদের যতগুলো প্রোটোকল আছে সবগুলাই হচ্ছে টিসিপি আর ইউডিপি, এই দুই প্রোটোকল স্যুটের মেম্বার। এখন আমাকে একটা আমার একটা কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনটা যেহেতু আপনারা করেন নাই, তো আমি আপনাদেরকে করতেছি। ডিএনএস কোন প্রোটোকল স্যুটের মেম্বার? টিএনএস, এটা একটু টিসিপি এটা আইপি। একটু আর ইউটিপি ইউটিপি। আচ্ছা, একজন বললো টিসিপি, একজন বললো হচ্ছে ইউডিপি। আর কারো কোনো আনসার আছে? দুই দল তো অলরেডি হয়ে গেছে, আর কেউ? টিএনএস এনিওয়ান? এর সিকিউরিটি দরকার না, তো অবশ্যই টিসিপি হবে কথা না। ভাই নেটওয়ার্ক প্রোটোকল। বুঝি নাই ভাই, কোন প্রোটোকল? নেটওয়ার্ক প্রোটোকল। উম, এই নামে তো কোনো প্রোটোকল স্যুট আছে বলে আমার জানা নেই ভাই। তাহলে আমি বলবো। আমাদের আমাদের প্রোটোকল স্যুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে টিসিপি, একটা হচ্ছে ইউডিপি। এখন আমি কোশ্চেন করছি হচ্ছে আমার ডিএনএস যে প্রোটোকলটা আছে এইটা কোন প্রোটোকল স্যুটের মেম্বার, এইটা হচ্ছে আমার কোশ্চেন ছিল। এক ভাই বলছে টিসিপি, এক ভাই বলছে ইউডিপি। এখন আর কেউ মানে কোন আনসার দিতে চাচ্ছেন নাকি? মানে কোন, কেউ কি কিছু বলতে চাচ্ছেন নাকি? এটাই। ভাইয়া, আমিও টিসিপি বলতে চাচ্ছি। আচ্ছা, কেন টিসিপি কেন ইউডিপি? এখন আপনারা তো বললেন টিসিপি, একজন একজন দুইজন বললেন টিসিপি, একজন বললেন ইউডিপি। তো এখন যার যার পক্ষে তাহলে যুক্তি দেন যে কেন টিসিপি কেন ইউডিপি। ইউডিপি হচ্ছে আপনার এটা ইউজার, মানে ইউজার এন্ডের, যার কারণে এটা হচ্ছে ইউডিপি। ইউডিপির ফুল ফর্মে হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। না, লজিকটা ভ্যালিড হলো না। টিসিপি? কারণ টিসিপি টিসিপি আইপি তো সিকিউর, অনেক সিকিউর। আর যেহেতু ডিএনএস একটা সিকিউরের ব্যাপার স্যাপার থাকে এখানে সিকিউরিটির, তো ডিএনএসটা তো টিসিপি হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, আপনাদেরকে আমি হ্যাঁ, আমার প্রোটোকল যেটা গুলো মনে কোথায় হয় পাবো? এটা হচ্ছে ইউডিপি প্রোটোকল হবে।
কারণ ইউডিপি তো আর মানে অতটা অ্যাকনলেজ করে না, মানে ডিএনএস টা তো আমার যতটুকু ধারণা যে অ্যাকনলেজ ছাড়াই আর কি কানেক্ট করে, এই জন্য আর কি ইউডিপি প্রোটোকল। আচ্ছা, আরেকজন বললেন। আচ্ছা, আপনাদেরকে আমি প্রোটোকল গুলো কোথায় থাকে দেখাইছিলাম, তো আমাদের অপারেটিং সিস্টেমের কোথায় প্রোটোকল থাকে দেখাইছিলাম, রাইট? জি। আপনারা গিয়ে একটু দেখে আসেন তো এখানে ডিএনএস টা কোন সুটের মেম্বার, যার যার অপারেটিং সিস্টেমে যান গিয়ে দেখেন একটু। এটা টিসিপি তে আছে ভাইয়া। শুধু টিসিপিতেই আছে? ভাইয়া কিভাবে দেখবো যে এটা ভুলে গেছি। সার্ভিসে যান, উইন্ডোতে গিয়ে উইন্ডোজে গিয়ে সার্ভিসে যান, উইন্ডোতে যান, দাঁড়ান। ওনাকে তো ভাইয়া মোবাইল দিয়ে ক্লাস করতেছে, আপনি ওখান থেকে দেখা দিলে ভালো হয়। কি আমার স্লো নাকি? ভাইয়া একটু নিজেদেরকে মিউট করে রাখেন। এটা কি ভাইয়া সি ড্রাইভে গিয়ে উইন্ডোজে গিয়ে, কিসে গিয়ে? সি ড্রাইভে হ্যাঁ, সি ড্রাইভে অপারেটিং সিস্টেম আপনার থাকে বাবা, কোথায়? বাবা এখানে না, এই যে বাবা একটা ক্লাস করে তোমার আঙ্কেল বকা দিবে, একদম বকা দিয়ে মাইর দিবে বাবা। দেখছো তোমার আঙ্কেল একটা কথা বলতেছে যে ভাইয়া মিট করে দেন। এই জিনিসটি ভাইয়া দুইটাতে আছে, ইউডিপি তেও আছে, টিসিপি তেও আছে। আচ্ছা, আপনি আপনি খুঁজে পাইছেন তাইলে? আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা যে বললেন, কেউ একজন বললেন টিসিপি, কেউ একজন বললেন ইউডিপি, এখন এই ভাই তো দুইটাই খুঁজে পাইছে, এটা কারণ কি এখন বলেন? কেন দুই জায়গাতে আছে? এই কোয়েশ্চেনটা আপনারা করেন না, যখন আমি প্রোটোকল সুট পড়াচ্ছিলাম তখন আপনাদের থেকে এই কোয়েশ্চেন আমি পাইনি। এখন আপনারা এটা আনসার দেন, কেন দুই জায়গাতে আছে? কোথায় খুঁজবো আপনি উইন্ডোজে যাবেন, সিস্টেম 32 থেকে ড্রাইভার্সে যাবেন, ড্রাইভার্সের ভিতরে গিয়ে ইটিসি তে ঢুকবেন। ইটিসির ভিতরে আমাদের নেটওয়ার্কিং রিলেটেড যত প্রকার কনফিগারেশন থাকে এই ইটিসি ফাইলের ভিতরে থাকে, মানে ইটিসি ফোল্ডারের ভিতরে থাকে। এখানে ঢুকে আপনি সার্ভিসে যাবেন, সার্ভিসে গিয়ে ওপেন করবেন। এই জিনিসটা আমি দেখাই দিয়েছিলাম গতদিনকে, যখন আমি প্রোটোকল পড়াইছিলাম তখন আপনাদেরকে এই জিনিসগুলো দেখাই দিয়েছিলাম। সিস্টেম 32 তে গিয়ে ড্রাইভার্স। ড্রাইভার্স, তারপর ইটিসি তে যাবেন, ইটিসি ফোল্ডারের ভিতরে আমাদের নেটওয়ার্ক কনফিগারেশন ফাইলগুলো থাকে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, যে ভাই দুই জায়গায় পাইছেন, ওনার স্ক্রিনটা কি শেয়ার করতে পারবেন?
হ্যালো, ভাইয়া আমি তো একটাতেও পাচ্ছি না। না এটা দুইটাতে থাকবে। যিনি দুইটাতে পাইছেন ওনার স্ক্রিনটা কি একটু শেয়ার করতে পারবেন? জি ভাইয়া করতেছি। আচ্ছা, আমি স্টপ শেয়ার দিচ্ছি, আপনি একটু শেয়ার করেন। ভাইয়া পাবেন, ওনারটা আগে শেয়ার করুক, আপনি পাবেন। এই যে আমারটা যেরকম মানে কিছুদিন আগে হচ্ছে আপনার উইন্ডোজ ক্রপ হয়ে গেছিল, তো এখানে দেখতেছি ফাইল উল্টা পাল্টা, কিন্তু আপনি পাবেন। যদি ঠিকঠাক থাকে পাবেন। এই যে দেখেন, এই যে আমাদের ডোমেইন নেম সার্ভার ডিএনএস, এইটা হচ্ছে আপনার 53 নম্বর পোর্ট টিসিপি। সে হচ্ছে 53 নম্বর পোর্ট দিয়ে কমিউনিকেশন করে। আবার সে ইউডিপির 53 নম্বর পোর্ট দিয়েও কমিউনিকেশন করে। একই সাথে সে টিসিপির সুটেরও মেম্বার আর ইউডিপি সুটেরও মেম্বার। তো এইটা কেন, এইটা হচ্ছে আমার এখন আপনাদের কাছে কোয়েশ্চেন, এইটা আমাদেরকে আনসার দেন। ভাইয়া আপনারা প্রথমত দেখতে পাচ্ছেন তো? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার হচ্ছে এইটা আনসার দেন আমাকে, এটা কেন। আমার কোয়েশ্চেনটাই ছিল হচ্ছে এটা, একটা প্রোটোকল হয় সে আপনার টিসিপির মেম্বার হবে, না হয় ইউডিপির মেম্বার হবে, কিন্তু ডিএনএস এর ক্ষেত্রে কেন সে হচ্ছে বোথ টিমের মেম্বার? ভাইয়া বলে দেন। ভাইয়া হতে পারে ডিএনএস যেহেতু একটা সার্ভিস, এখন আমি যখন একটা রিকোয়েস্ট করি, প্রথমে এটা হচ্ছে টিসিপি তে কানেকশন ওরিয়েন্টেড হয়ে ডিএনএস পর্যন্ত যাচ্ছে। এরপরে হয়তো ডিএনএস সে তার এগেনস্টে একটা যে রিপ্লাই দিচ্ছে সেটা ইউডিপি সার্ভিস হতে পারে। জাস্ট আমার কনসেপ্ট গুলো। কিছুটা রাইট, আংশিক সত্য, কিন্তু ফুল আনসার এখনো হয়নি। ভাইয়া ইউডিপি মোডে কাজ করে হচ্ছে দ্রুততার ক্ষেত্রে, আর হচ্ছে টিসিপি তে কাজ করে বড় কোনো রেসপন্স বা বিশ্বাসযোগ্যতা, এই জিনিসগুলা নিয়ে কাজ করার জন্য টিসিপি তে কাজ করে আর কি। আপনারটা আংশিক হয়েছে কিন্তু মিনিংটা উল্টায় গেছে। আচ্ছা যাই হোক, এটা আমি বলে দিই। দেখেন, আমাদের ডিএনএসটা হচ্ছে বোথ প্রোটোকল সুটেরই মেম্বার। সে টিসিপিইউ যে ক্যারেক্টারিস্টিক সেটাও ফলো করে, ইউডিপির যে ক্যারেক্টারিস্টিক সেটাও ফলো করে। কখন ফলো করে এইটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার ফাইল সাইজের উপর। আপনার ফাইল সাইজ যদি 512 kbps বা তার নিচে হয়, সেক্ষেত্রে তখন ডিএনএসটা হচ্ছে আপনি যে ফাইলটা রিকোয়েস্ট করতেছেন বা যে প্যাকেট দিয়ে রিকোয়েস্ট করতেছেন, সেটা সাইজ যদি 512 বা তার নিচে হয়, তখন হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্সটা থাকে টিসিপির মতো। কিন্তু যখনই আপনার 512 kbps এর উপরে যাবে আপনার রিকোয়েস্টটা, তখন সেটা ইউডিপির মতো বিহেভ করবে। এই কারণে এই বান্দা কোনো প্রোটোকল সুটেরই মেম্বার। ক্লিয়ার? আর একবার একটু বলুন ভাইয়া। বললাম, যখন আপনার ফাইল সাইজটা বা আপনার রিকোয়েস্টটা, আপনি যে প্যাকেট দিয়ে রিকোয়েস্ট করতেছেন সেটা সাইজ 512 kbps এর নিচে বা এর সমান থাকবে, তখন হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্সটা হবে টিসিপির মতো। টিসিপি যেরকম ক্যারেক্টারিস্টিক্স শো করে, আমরা টিসিপি ইউডিপি ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম, তখন ওর ক্যারেক্টারিস্টিক্সটা তখন টিসিপির মতো হবে। যখন ফাইল সাইজটা বেড়ে আমার 512 উপরেও যাবে, তখন সেটা ইউডিপির ক্যারেক্টারিস্টিক্স শো করবে। এটা বলছে। ভাই এটা কি 512 kbps হবে নাকি বাইট হবে? কেবিপিএস। না, আমি এক জায়গায় সার্চ করলাম, দেখতেছি 512 বাইটের বেশি এভাবে দেখাচ্ছে আর কি। বাইটস না, এটা কেবিপিএস হবে। আমরা বইয়ে কেবিপিএস খুব সম্ভবত দেখছিলাম, তাও আমি আরেকবার দেখবো না, তবে কেবিপিএস হওয়ার কথা। আচ্ছা ভাই। আচ্ছা, এই হচ্ছে, এই কারণে হচ্ছে এই বান্দা হচ্ছে দুই প্রোটোকল সুটেরই মেম্বার। ঠিক আছে, এটা ক্লিয়ার? জি। আচ্ছা ঠিক আছে, যে জি ভাই। ভাই স্ক্রিন শেয়ার করছেন একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ারটা অফ করে নেন। ভাইয়া এখানের মধ্যে এখন আমরা যে এখানে দেখলাম ড্রাইভারের ভিতরে, এখানের মধ্যে মানে আমাদের পিসি কোন কোন পোর্ট ইউজ করে সবগুলা, বা কোন কোন এই প্রোটোকল ইউজ করে সবগুলোই এই আছে না এখানে? আমরা আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা কি করি, দৈনন্দিন জীবনে যত প্রকার কাজ করি সব কাজ তো আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের থ্রুতেই করি। যত প্রকার প্রোটোকল ইউজ হয়, সব প্রকার প্রোটোকল, প্রায় 1000-এর উপর প্রোটোকল এই অপারেটিং সিস্টেমে বিল্ট ইন দেয়া আছে। এই কারণে আমরা যখন কোনো কাজ করি, সেই কাজ করার সময় আমাদেরকে প্রোটোকলটা হচ্ছে আবার ইনস্টল করে নিতে হয় না, এটা বাই ডিফল্ট হচ্ছে থাকে। না থাকলে তখন আমি যখন যে কাজ করব তখন সেই
তাদের জন্য আমার প্রোটোকল ইনস্টল করে নেওয়া লাগবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের আজকের টপিক শুরু হওয়ার কথা হচ্ছে ডাটা এনক্যাপসুলেশন থেকে। আমরা এর আগের দিন ওএসআই লেয়ার দেখছি। ওএসআই লেয়ার হোপফুলি আপনারা আমরা এগুলা বাসায় দেখছেন। তো ওএসআই লেয়ার হচ্ছে আমাদের 7টা লেয়ার থাকে, কোন লেয়ারে কি কাজ করে আমরা ডিটেল দেখছি। এখন ডাটা এনক্যাপসুলেশনটা কি? ডাটা এনক্যাপসুলেশনটা হচ্ছে আমাদের ডাটা সেন্ডার থেকে রিসিভার এন্ডে যখন যায়, একটা ডাটা যখন সেন্ডার থেকে রিসিভার এন্ডে যাবে, তখন ডাটা তো আর এমনি এমনি যাবে না, তাই না? ডাটার গায়ে বিভিন্ন প্রকার ইনফরমেশন অ্যাড করা থাকতে হবে। যেরকম যদি আমি বলি এক্সাম্পল স্বরূপ, আপনি ঢাকা থেকে জাপানে একটা পার্সেল পাঠাবেন বা একটা চিঠি পাঠাবেন বা কোনো একটা কিছু পাঠাবেন, সেখানে আপনার কি কি লাগবে? আপনার সেন্ডারের ইনফরমেশন লাগবে, সেন্ডারের নাম লাগবে, সেন্ডারের রিসিভারের নাম লাগবে, সেন্ডারের অ্যাড্রেস লাগবে, রিসিভার অ্যাড্রেস লাগবে, সেন্ডার কোন জায়গা থেকে পাঠাইছে, কোন জেলা, কোন উপজেলা, এই ডিটেলস গুলো রাখবে। এট দ্য সেম টাইম রিসিভারেরও একই ইনফরমেশন গুলো লাগবে। এই যে আমাদের একটা চিঠি বা প্যাকেট যেটাই আমরা বলি না কেন, সেন্ডার টু রিসিভারে পাঠানোর জন্য আমাদের এই যে ইনফরমেশন গুলো লাগতেছে, এগুলা ছাড়া কি আমার পার্সেল বা চিঠিটা কি ডেস্টিনেশন পর্যন্ত যাবে? আমি যখন রিসিভার এন্ডে পাঠাতে যাচ্ছি, এটা কি আমার রিসিভার পর্যন্ত যাবে? না ভাইয়া। যাবে না। যে এই এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটে হচ্ছে আমাদের ডাটার সাথে। আমাদের ডাটার যে বিভিন্ন প্যাকেট আছে, এই প্যাকেট গুলাকে আমরা যখন সেন্টার থেকে প্যাকেট বাদ দেন, ডাটাকে যখন আমরা সেন্টার থেকে রিসিভার এন্ড পর্যন্ত পাঠাইতে চাই, তখন ডাটার গায়ে বিভিন্ন লেয়ারে বিভিন্ন প্রকার মানে এটাকে কি বলবো, ট্যাগ যুক্ত হয়। এই ট্যাগ গুলাকে, ট্যাগ বলতে আপনি ইনফরমেশন ধরতে পারেন, বিভিন্ন প্রকার ইনফরমেশন যুক্ত হয়। এইগুলোকে হচ্ছে আমার এটাকেই, এই প্রসেসটাকে আমরা বলা হচ্ছে ডাটা এনক্যাপসুলেশন। এটুকু ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আমার যেরকম একটা একটা ঢাকা থেকে জাপানে একটা পার্সেল পাঠাইতে বা চিঠি পাঠাইতে যেরকম বিভিন্ন প্রকার ইনফরমেশন লাগতেছে, এক্স্যাক্টলি আমার ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রেও সেন্ডার টু রিসিভার একটা ডাটাকে পাঠাইতে ডাটার গায়ে বিভিন্ন লেয়ারে বিভিন্ন ট্যাগ যুক্ত হয়। ট্যাগ বলতে আমরা বিভিন্ন প্রকার ইনফরমেশনের কথা বলতেছি। ইনফরমেশন গুলা কি একটু পর আমরা জানবো। এই যে বিভিন্ন ট্যাগ গুলা যুক্ত হয়, কি ব্যাপার মনে করতেছে কেন? বিভিন্ন ট্যাগ গুলা যুক্ত হয়, এইটাকেই বলা হচ্ছে ডাটা এনক্যাপসুলেশন। এখন আসেন কি কি ট্যাগ যুক্ত হয়। একটা ডাটা, একটা র ডাটা, সাপোজ একটা র ডাটা যখন আপনার সেন্টার থেকে আমরা রিসিভারে পাঠাই, তখন সেখানে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, মানে মানে আপনার সোর্স কোন পোর্ট থেকে ডাটাটা উৎপন্ন হয়েছে সেটার ইনফরমেশন থাকে, ডেস্টিনেশনে কোন পোর্টে যাচ্ছে তার ইনফরমেশন থাকে, সোর্স আইপি অ্যাড্রেস থাকে, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস থাকে, সোর্স ম্যাক থাকে, ডেস্টিনেশন ম্যাক থাকে। এই যে ইনফরমেশন গুলা আমি বললাম, এইগুলা এক একটা লেয়ারে, আমাদের ওয়েবসাইট লেয়ারের এক একটা লেয়ারে আপনার ডাটার গায়ে যুক্ত হয়। তো এই যে বিভিন্ন লেয়ারে বিভিন্ন ট্যাগ গুলা যুক্ত হয়, সবগুলা কিন্তু একেবারে যুক্ত হয় না। এক একটা লেয়ার পার হয়, এক একটা লেয়ারে যুক্ত হয়। যেরকম আমি যদি আপনাকে বলি, আমরা আইপি নিয়ে কাজ করি কোন লেয়ারে? নেটওয়ার্ক লেয়ারে। তো আমার ডাটাটা যখন আপনার অ্যাপ্লিকেশন থেকে নেটওয়ার্ক লেয়ারে আসলো, আসার পর ওইখানে তার গায়ে একটা হেডার যুক্ত হচ্ছে। হেডারটা কি? সে হচ্ছে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি। এই এই ইনফরমেশনটা যখন তার গায়ে যুক্ত হচ্ছে একটা লেয়ারে। আচ্ছা, এখন ম্যাক নিয়ে আমরা কাজ করি কোন ইয়েতে, কোন লেয়ারে? ডাটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারে। তো তো নেটওয়ার্ক লেয়ার থেকে আমার ডাটাটা যখন বের হয়ে আবার আপনার ডাটা লিঙ্ক লেয়ার আসে, তখন তার গায়ে আরেক রকমের আরেক রকম হেডার যুক্ত হচ্ছে। সেটা হচ্ছে কোনটা? সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। এইভাবে প্রত্যেকটা লেয়ারে আমার ডাটার গায়ে যে হেডার গুলো যুক্ত হয়, হেডার বলতে হচ্ছে আমি ইনফরমেশনকেই বোঝাচ্ছি। ঠিক আছে, একটা ডাটার ভিতরে শুধু তো র ডাটা থাকে তা না, হেডার ফাইল হিসেবে অনেক কিছু থাকে। হেডার ফাইলের ভিতরে আমার এই ট্যাগ গুলা থাকে। ট্যাগ বলতে আমি এই যে যে ইনফরমেশন গুলোর কথা বলতেছি, সোর্স টু ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে ইনফরমেশন এইগুলা থাকে, প্লাস পেরিটি বিটস থাকে, ইউরো চেকিং এর জন্য অনেক মেকানিজম থাকে। তো একটা হেডার ফাইল বেশ বড় সড়ো হয় আর কি। এই হেডার ফাইলের ভিতরে এই জিনিসগুলো আসলে থাকে। ঠিক আছে, তো এই প্রসেসটাকে হচ্ছে আমরা ইন টোটাল বলি হচ্ছে ডাটা এনক্যাপসুলেশন। আচ্ছা, এখন আমরা দেখি যে কোন লেয়ারে ডাটার গায়ে কোন কোন ইনফরমেশন যুক্ত হয়।
একটা র ডাটার হেডার ফাইল হিসেবে যখন রাউটেড প্রোটোকলের ভার্চুয়াল পোর্ট নাম্বার অ্যাড হয়, প্রথমে কি হয়, আমার রাউটেড প্রোটোকল ট্রান্সপোর্ট লেয়ারে যায়, রাইট? ডাটা ট্রান্সপোর্ট লেয়ারে আসে। ট্রান্সপোর্ট লেয়ারে যখন আসে তখন সে তো কোনো না কোনো প্রোটোকলের থ্রুতে, দুইটা মেম্বার আছে প্রোটোকল সুটের, একটা হচ্ছে টিসিপি, একটা ইউডিপি। সে তো তার ওই ইয়েটা ওই কাজটা কোনো না কোনো প্রোটোকলের হেল্প নিয়ে তো করে, রাইট? তো যখন আমাদের র ডাটার গায়ে আপনার ট্রান্সপোর্ট লেয়ারের যে কোনো একটা রাউটেড প্রোটোকলের ভার্চুয়াল পোর্ট নাম্বার, কারণ প্রত্যেকটা পোর্ট নাম্বার ইয়াতে প্রোটোকলে তো একটা দেখছি আমরা পোর্ট নাম্বার আছে, আছে না? যেরকম একটু আগে ডিএনএস এ দেখলাম 53। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তো জি প্রত্যেকটা ভাইয়া। প্রোটোকলের আমার একটা ইয়ে আছে, ভার্চুয়াল পোর্ট নাম্বার আছে, ডিপেন্ড অন কাজ, কোন প্রোটোকল অ্যাক্টিভ হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে, কোন প্রোটোকল অ্যাক্টিভ হচ্ছে তার একটা ভার্চুয়াল পোর্ট নাম্বার থাকবে। সাপোজ মনে করেন আপনি মেইলের একটা ফাইল পাঠাইলেন, এসএমটিপি প্রোটোকলটা অ্যাক্টিভ হলো, এসএমটিপি এর একটা পোর্ট নাম্বার আছে। তো ট্রান্সপোর্ট লেয়ারে আমার ওই ভার্চুয়াল পোর্ট নাম্বার যখন র ডাটার সাথে অ্যাড হচ্ছে, র ডাটার গায়ে অ্যাড হচ্ছে, সেটাকে আমরা বলতেছি সেগমেন্ট। এইটুকু ক্লিয়ার? র ডাটার সাথে আমার রাউটেড প্রোটোকলের যে ভার্চুয়াল পোর্ট নাম্বার অ্যাড হচ্ছে তাকে আমরা বলতেছি সেগমেন্ট। এটুকু কি ক্লিয়ার? সবাই মানে বলেন। মানে ভাই অ্যাপ্লিকেশন থেকে, প্রেজেন্টেশন থেকে, সেশন থেকে ডাটা এসে যখন ট্রান্সপোর্ট লেয়ারে এসে পড়বে, তখন ওটা যদি আমি ডিএনএস ইউজ করি, তাহলে ডিএনএস এর প্রোটোকলটা ওখানে অ্যাড হয়ে যাবে। জিনিসটা কি এরকম? প্রোটোকল না, ডিএনএস এর প্রোটোকলের ভার্চুয়াল পোর্ট নাম্বার, নট প্রোটোকল। আচ্ছা, পোর্ট প্রোটোকল নাম্বার অ্যাড হবে। পোর্ট হ্যাঁ, নাম্বারটা কারণ অ্যাড হয়ে যাবে। কারণ হচ্ছে আপনার ডিভাইস কখনোই আপনাকে প্রোটোকলের নাম ধরে চিনে না, সে চিনে পোর্ট নাম্বার ধরে। ঠিক আছে, আমরা এই কাজগুলো আমাদের সামনে আসবে, কিভাবে এসিএল দিয়ে বিভিন্ন সার্ভিস অফ করতে হয়, তো অফ করতে হয় বা ডিনাই করতে হয়, পারমিট করতে হয়, এই জিনিসগুলো আমরা আমাদের সামনে দেখবো আর কি। তো আমাদের ডিভাইস কখনোই কোনো প্রোটোকলকে চিনে না, যেরকম ডোমেইন নেম আমাদের ডিভাইস চিনে না, সে চিনে আইপি। এক্স্যাক্টলি সিনারিওটা এখানে সেম। সে কোনো প্রোটোকলের নাম ধরে চিনে না, চিনে হচ্ছে পোর্ট নাম্বার। তাকে যদি কোনো একটা স্পেসিফিক সার্ভিস বন্ধ করতে বলা হয় বা পারমিট করতে বলা হয়, তখন তাকে ওই পোর্ট নাম্বার ধরে ডিনাই বা পারমিট এইটা বলা লাগবে। তাকে যদি আপনি বলেন ডিএনএস পারমিট, সে বুঝবে না। ভাই, এই পোর্ট নাম্বারটা কি অ্যাপ্লিকেশন লেভেলে ফিক্সড হয়ে যায় যে কোন পোর্ট নাম্বারটা এখানে অ্যাড হবে? আপনি যখন অ্যাপ্লিকেশন লেভেলে যে জিনিসটা হয়, আপনার অ্যাপ্লিকেশন লেভেলে আপনি হচ্ছে ডাটাটাকে পাঠান, তখন ও প্রেজেন্টেশন সেশন লেয়ারে এসে ট্রান্সপোর্ট লেয়ার দেখে যে এটা কোন টাইপের ডাটা, এটা কোন প্রোটোকলের ডাটা, তখন সে প্রোটোকলটা আইডেন্টিফাই করে এবং ওটার ডাটার গায়ে ওই প্রোটোকলের ভার্চুয়াল পোর্ট নাম্বারটা অ্যাড করে। তো ডাটার গায়ে এই যে ভার্চুয়াল পোর্ট নাম্বারটা অ্যাড করলো ওই প্রোটোকলের, যে প্রোটোকলের ডাটা ওইটা, তো এই প্রসেসটাকে আমরা বলতেছি এই সেগমেন্ট। এইটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন কোন লেয়ারে আমার পোর্ট মানে অ্যাড হলো, ভালো কথা। এখন এটা হচ্ছে পোর্ট অ্যাড হয়ে নেক্সট লেয়ারে গেল, নেক্সট লেয়ার কি হচ্ছে মানে নেটওয়ার্ক লেয়ার। তাহলে টিসিপি আর ইউডিপি স্যুট থেকে কোনো পোর্ট অ্যাড হয়ে এটা যখন নেটওয়ার্ক লেয়ারে আসতেছে, নেটওয়ার্ক লেয়ারে এসে ডাটার হেডার হিসাবে আমার যে আপনার আইপি অ্যাড্রেস গুলো অ্যাড হয়, কারণ কি নেটওয়ার্ক লেয়ার আমার কাজ করে কি আইপি নিয়ে, তো আইপি অ্যাড্রেস অ্যাড হচ্ছে এখানে। এখানে কিসের আইপি অ্যাড্রেস হবে? আপনার সোর্স আর ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস অ্যাড হবে, তাই তো? তো আপনি এই সোর্স থেকে আসছেন, আপনি এই ডেস্টিনেশনে যাবেন, এই যে ইনফরমেশন দুইটা অ্যাড হচ্ছে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে প্যাকেট। ক্লিয়ার? জি ভাইয়া, তাহলে ট্রান্সপোর্টেরটাকে আমরা বলবো সেগমেন্ট, আর যখন নেটওয়ার্কে চলে হ্যাঁ, আসবে তখন সেটা ট্রান্সপোর্ট লেয়ারে যখন আমার ভার্চুয়াল পোর্ট নাম্বার অ্যাড হবে ডাটার গায়ে, ডাটার গায়ে, সেটাকে বলবো আমরা সেগমেন্ট। যখন ট্রান্সপোর্ট থেকে আমার নেটওয়ার্ক লেয়ারে আসলো, নেটওয়ার্ক লেয়ারে কাজ হচ্ছে আইপি নিয়ে কাজ করা, আপনি কোনখান থেকে আসছেন, কোন আইপিতে যাবেন, এই যে সোর্স আর ডেস্টিনেশনের যে দুইটা আইপির যে দুইটা ইনফরমেশন আমার ডাটার পোর্ট নাম্বারের সাথে অ্যাড হইলো, এইটাকে আমি বলতেছি প্যাকেট। এখন প্যাকেটের পর আমার ডাটা লিঙ্ক লেয়ার কি নিয়ে কাজ করে? ম্যাক নিয়ে কাজ করে। এইখানেও আপনার সেম ইনফরমেশন অ্যাড হবে। কি ইনফরমেশন? যেহেতু ম্যাক নিয়ে কাজ করে, তাহলে আপনার সোর্স ম্যাক আর ডেস্টিনেশন ম্যাক, এই দুটো হচ্ছে অ্যাড হবে। এই যে যখন আপনার একটা মানে ডাটা যার গায়ে হচ্ছে আপনার ভার্চুয়াল পোর্ট নাম্বার আছে, যার গায়ে আমার সোর্স আইপি ডেস্টিনেশন আইপি আছে, তার গায়ে এখন আমি যখন আপনার সোর্স ম্যাক আর ডেস্টিনেশন ম্যাকের ইনফরমেশনটা অ্যাড করতেছি, তাকে বলতেছি আমরা ফ্রেম। ফ্রেম। হ্যাঁ, এটুকু ক্লিয়ার? হ্যাঁ, ফ্রেম।
ভাই আরেকবার এটুকু বুঝাই দেন, ক্লিয়ার? বুঝি নাই, আরেকবার একটু বলেন। কি বুঝেন না আগে সেটা বলেন। আর নেটওয়ার্ক নেটওয়ার্ক লেয়ার থেকে ফ্রেমে আসার এটা নেটওয়ার্ক আচ্ছা, নেটওয়ার্ক লেয়ার থেকে থেকে ডাটাটা নেটওয়ার্ক ফ্রেমে কনভার্ট হওয়ার প্রসেসটা। নেটওয়ার্ক লেয়ার আমরা কি নিয়ে কাজ করি ভাইয়া? আইপি নিয়ে। প্যাকেট আইপি 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 নিয়ে। তাহলে নেটওয়ার্ক লেয়ারে ডাটার গায়ে আমাদের কি ইনফরমেশন অ্যাড হবে? আইপি অ্যাড হবে, হ্যাঁ, কার আইপি? সেন্ডার এবং রিসিভারের। সোর্স আইপি আর ডেস্টিনেশন আইপি। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন ডাটা লিঙ্ক লেয়ারে আমরা কি নিয়ে কাজ করি? ডাটা লিঙ্কে ম্যাক ম্যাক। তাহলে এখানে যখন আমরা ইনফরমেশন অ্যাড করব, তাহলে কি ইনফরমেশন এখানে অ্যাড করা উচিত? ম্যাক হ্যাঁ, কার ম্যাক? আর ওই যে সেন্ডার এবং রিসিভারের মেবি। এক্স্যাক্টলি, সোর্স ম্যাক অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক। তো ডাটার গায়ে যখন আমরা ম্যাকের ইনফরমেশন, সোর্স এবং ডেস্টিনেশনের ম্যাকের ইনফরমেশন অ্যাড করতেছি, সেটাকে বলতেছি আমরা ফ্রেম। ফ্রেম ঠিক আছে। এই ফ্রেমটা পরে বিটসে কনভার্ট হয়ে আমার ফিজিক্যাল লেয়ার মানে প্যাচ কোড বা অপটিক্যাল ফাইবার দিয়ে ওটা বা ক্যাট 5 ক্যাট 6 দিয়ে সুন্দরভাবে রিসিভার এন্ডে চলে যায়। তো ডাটাটা এক্স্যাক্টলি কিভাবে যাচ্ছে? ডাটাটা সেগমেন্ট, প্যাকেট, ফ্রেম, বিটস হয়ে সেন্ডার থেকে রিসিভার এন্ডে যাচ্ছে। আবার যখন রিসিভার এন্ডে সে রিসিভ করতেছে, সে বিটস তার লাইন কার্ডে বিটস, ফ্রেম, প্যাকেট, সেগমেন্ট হয়ে সে রিসিভ করতেছে। ভাই এখানে এলএলসি আর এফপিএফ এই দুইটা কি জিনিস? এলএলসি হচ্ছে লিঙ্ক লজিক কন্ট্রোল, আর এফসিএস হচ্ছে আপনার ওই যে এই যে কনভার্সনটা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আপনার ইরর হইতে পারে। ঠিক আছে, এই ইররটাকে কন্ট্রোল করার জন্য এখানে একটা মেকানিজম দেয়া আছে। আচ্ছা, এটা পুরোটাই কি ডাটা লিঙ্ক লেয়ারে অ্যাড হয়? হ্যাঁ, এগুলো হচ্ছে সব ডাটা লিঙ্ক লেয়ারেই অ্যাড হয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এফসিএফ এর কাজ হচ্ছে এরর থাকলে এটাকে ফিল্টার করা। এফসিএস এর কাজ হচ্ছে এফসিএস এর কাজ হচ্ছে সে পোর্ট ইনফরমেশনটা আপনার কালেক্ট করে, সে কোন পোর্টে ডাটা এক্সিট হচ্ছে, সে হচ্ছে ওইটা ইনফরমেশনটা হচ্ছে ইয়ে করে দেয়, বাইন্ড করে দেয় আর কি। এটা কি আমার ফিজিক্যাল? ডাটার গায়ে, হ্যাঁ এটা ফিজিক্যাল পোর্টের ইনফরমেশন। এটা আপনার একটা ডাটার গায়ে আপনার হেডার ফাইল হিসাবে, হেডার ফাইলেরও কিন্তু ভালো সাইজ হয়, শুধু র ডাটা তো থাকে না, হেডার ফাইল হিসেবে বহুত ইনফরমেশন থাকে। বাট আমি যেটা বললাম এটা হচ্ছে মেইনলি এই কয়টা ইনফরমেশন থাকতেই হবে। সেটা কি? আপনার পোর্ট ইনফরমেশন থাকতে হবে, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি থাকতে হবে, আপনার সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক থাকতে হবে। এই কটা ইনফরমেশন না থাকলে সেই ডাটা জীবনেও সিন্ডার থেকে রিসিভার এন্ডে যাইতে পারবে না। ঠিক আছে, আরো তাহলে হেডার ফাইলের ভিতরে আরো অনেক কিছু অ্যাড থাকে, যেরকম আপনার ইরর চেকিং এর একটা মেকানিজম থাকে, প্যারিটি বিটস থাকে, এলএলসি থাকে, এলএলসি বিটস চেকার থাকে, অনেক রকম ইনফরমেশন থাকে। বাট আমি ইন জেনারেল এই এই কয়টা জিনিস থাকবেই। বুঝছি। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, তো আহ, আমার ডাটাটা তাহলে কিভাবে যাচ্ছে? আমার সেন্ডার থেকে সেগমেন্ট, প্যাকেট, ফ্রেম, বিটস আকারে হচ্ছে রিসিভার এন্ডে যাচ্ছে। রিসিভার এন্ডে যখন আমরা রিসিভ করতেছি, সে তার লাইন কার্ডে বিটস, ফ্রেম, প্যাকেট, সেগমেন্ট হয়ে রিসিভ করতেছে, কারণ আমাদের লাইন কার্ডে বাই ডিফল্ট এই মেকানিজম গুলো দেওয়া থাকে আর কি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের ডাটা কমিউনিকেশনটা হয়। ওকে, আচ্ছা, এই যে আমরা বিভিন্ন সেগমেন্টে, এই মানে বিভিন্ন লেয়ারে ডাটার গায়ে যে বিভিন্ন ইনফরমেশন গুলো অ্যাড হলো, এই যে মনে করেন সেগমেন্ট, প্যাকেট, ফ্রেম, বিটস, এই যে টোটাল প্রসেসটাকে, এটাকে বলা হয় হচ্ছে পিডিইউ। এটাকে কি বলে? পিডিইউ। পিডিইউর ফুল ফর্ম হচ্ছে প্যাকেট ডাটাগ্রাম ইউনিট। একটা আহ, একটা ডাটার গায়ে বিভিন্ন লেয়ারে যে ইনফরমেশন গুলো আমরা অ্যাড করতেছি, এইটার টোটাল যে প্রসেসটা, এটাকে বলতেছে হচ্ছে পিডিইউ। ঠিক আছে, এখানে দেখেন বলাই আছে কোন কোন সেগমেন্টে গিয়ে কোন কোন ইনফরমেশন এখানে অ্যাড হচ্ছে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছি। এইটা এখানে অলরেডি দেয়া আছে ডায়াগ্রাম। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? জি ভাই। কারো কোনো কোয়ারিজ আছে থাকলে বলেন। ডাটা এনক্যাপসুলেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ট্রান্সপোর্ট লেয়ারে এসসিটিপি এটা কি জিনিস হবে? টিসিপি, ইউটিপি।
এটা অন্য জিনিস, এটা এখন আমি ডিসক্রাইব করি না। আপনি ডাটা এনক্যাপসুলেশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে ওটা বলেন। না 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 ভাই, হ্যাঁ নেটওয়ার্কে আইপি যে ডেস্টিনেশনটা অ্যাড হচ্ছে, আমরা যখন একটা ইউআরএল এ রিকোয়েস্ট করতেছি তখন সে ওখান থেকে কি বুঝে যে ডিএনএস রিজলভ করে যে আইপি, এরপর ওই আইপি থেকে কি মানে বুঝতে পারে যে ম্যাক কোনটা হবে, এভাবে কি মানে সে কিভাবে বুঝতে পারে যে আইপি ডেস্টিনেশন আইপি তো বুঝবে, কিন্তু ম্যাক কিভাবে পাচ্ছে ডেস্টিনেশন ম্যাকটা? ডেস্টিনেশন ম্যাপটা কিভাবে পাচ্ছে, এটি কোশ্চেনের আনসার আপনি নেক্সট 10 থেকে 15 মিনিটের মধ্যে পাবেন। আপাতত ওইটুকু একটু হোল্ড করেন। আমি আপাতত টিসিপি আইপি মডেল নিয়ে কথাবার্তা বলি, ওটা যখন আসবে আপনাকে বলবো। ওটা আমাদের একটা প্রোটোকল আছে যার কাজই হচ্ছে ডেস্টিনেশন ম্যাপ খুঁজে খুঁজে এনে বের করা। তা না হলে আমরা যেরকম সোর্স আইপি ডেস্টিনেশন আইপি দিয়েই আইপি বসানোর সময় একটা ডেস্টিনেশনে হিট করার জন্য সোর্স আইপি ডেস্টিনেশন আইপি দিয়ে পিং দেই না, যে পিং অমুক সোর্স এত, এরকম তো দেই। জি তখন ভাই, তখন আমাদের জি ভাই। তখন তম- তখন আমাদেরকে ডেস্টিনেশন ম্যাকের ইনফরমেশনও দেওয়া লাগতো। কিন্তু যেহেতু আমাদেরও একটা প্রোটোকল আমাদের অপারেটিং সিস্টেমে কাজ করতেছে, তো আমাদের এই কারণে ডেস্টিনেশন ম্যাকের নিয়ে মাথা ঘামাইতে হয় না। ওটা আমরা সামনে দেখবো, একটু ওয়েট করো। আচ্ছা, টিসিপি আইপি মডেল, আমরা আমাদের কারেন্ট যে কমিউনিকেশনটা হচ্ছে, এই টোটাল কমিউনিকেশনটা হচ্ছে ওএসআই মডেল ফলো করে। কিন্তু আমাদের ফিউচার মানে এখনো হয় নাই, ফিউচারে যে কমিউনিকেশন সিস্টেম গুলা হবে, ডাটা কমিউনিকেশন সিস্টেমটা, এটা যে মডেলটা ফলো করবে সেটার নাম হচ্ছে টিসিপি আইপি মডেল। ঠিক আছে, এটা এখনো আসে নাই, এটা এখনো আহ এটা এক্সপেরিমেন্টাল ফেজে আছে। তবে ইন নিয়ার ফিউচার এটা আমাদের ডাটা কমিউনিকেশনে ইমপ্লিমেন্ট হবে। আমাদের কারেন্ট কমিউনিকেশন সিস্টেমটা টোটালটাই ওএসআই মডেলের উপর বেস করে হচ্ছে। এইটাকে আবার কি করছে, আমাদের ওএসআই লেয়ার তো হচ্ছে আপনার সাতটা লেয়ারে, রাইট? 7টা লেয়ারে বিভক্ত। টিসিপি আইপি মডেলটাকে যে জি ভাই। জিনিসটা করছে, সেটাকে আবার আপনার কমায়ে 4 মডেল, আমাদের ডট মডেল ছিল কিন্তু 4 মডেল, 4 লেয়ারের, মনে আছে? জি আপনারা এগুলো দেখেন নাই? জি ভাই। জি আচ্ছা, ভাই। ওই ডট মডেলটা ছিল হচ্ছে আমাদের 4 লেয়ারের। তো টিসিপি আইপি মডেলটাকে আবার 4 মডেলে কনভার্ট করে নিয়ে গেছে। আচ্ছা, এই যে টিসিপি আইপি মডেলটাকে 4 মডেলে কনভার্ট করে নিয়েছে, এখন মডেলগুলো লেয়ার গুলো কি কি আমরা দেখি। ফিজিক্যাল, আমাদের ওএসআই লেয়ারের ফিজিক্যাল আর ডাটা লিঙ্ক যে লেয়ার ছিল, এইটাকে তারা নাম দিছে হোস্ট টু নেটওয়ার্ক লেয়ার। কাজ একই আছে, এখানেও বিটস হয়, ওইখানেও ম্যাক নিয়ে কাজ করে, কাজ একই আছে, কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে হোস্ট টু নেটওয়ার্ক লেয়ার। কারণ এই দুই দুই লেয়ারে কাজটাকে কম্বাইন করে সে হোস্ট টু নেটওয়ার্ক লেয়ার হিসেবে আইডেন্টিফাই করছে। নেটওয়ার্ক লেয়ারে আমরা আগে আইপি নিয়ে কাজ করতাম, এখনো তাই নিয়েই কাজ করব। এইখানে ওই আইপি যাবতীয় কাজকর্মই হবে। ট্রান্সপোর্ট লেয়ার, দেখেন ট্রান্সপোর্ট লেয়ারে আগেও আমাদের দুইটা প্রোটোকল স্যুট ছিল, একটা হচ্ছে টিসিপি, একটা ইউডিপি। এখানে কি দেখা যাচ্ছে সে দুইটা? জি ভাই। আচ্ছা, এখানে টিসিপি ইউডিপির সাথে আমার আরেকটা প্রোটোকল স্যুট অ্যাড হচ্ছে, সেটা কি? এসিটিপি। এসিটিপিটা কি? স্ক্রিন কন্ট্রোল ট্রান্সমিশন প্রোটোকল স্যুট। ঠিক আছে, আমার এখানে প্রোটোকল স্যুট একটা বেড়ে যাচ্ছে। এই প্রোটোকল স্যুটের কারেন্টলি কোনো কাজ নাই, যদি কাজ থাকতো তাহলে আপনারা আপনাদের অপারেটিং সিস্টেমে গিয়ে সুন্দর মতো প্রোটোকলে ঢুকে, সার্ভিসে ঢুকে প্রোটোকল গুলোর মধ্যে দেখতেন যে এর কোনো না কোনো মেম্বার আছে, রাইট? এই প্রোটোকলটা কারেন্টলি এখনো অ্যাক্টিভ না, এটা হচ্ছে ফিউচার, প্রপোজড ফিউচারে আসবে। যখন এই প্রোটোকল স্যুটটা আসবে, তখন এর আন্ডারে বিভিন্ন প্রোটোকল গুলার মেম্বারও আমরা দেখতে পাবো, আর তাদের আলাদা রকম মানে স্যুটও থাকবে। তো নতুন নতুন অনেক প্রোটোকল আসবে। তো যেহেতু এখন পর্যন্ত এটা আসে নাই বা রেডি হয় নাই, তো এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। বাট টিসিপি এবং ইউটিপি আমাদের যেরকম দুইটা প্রোটোকল স্যুট, এটাও আমাদের একটা প্রোটোকল স্যুট। এই প্রোটোকল স্যুটটা কেন আসছে, এটা আমাকে কেউ একটু বলতে পারবেন? এনি আইডিয়া? এটার কি এমন দরকার পড়লো যে আমার আলাদা একটা প্রোটোকল স্যুটই বানানো লাগতেছে? আমার তো দুইটা প্রোটোকল স্যুট ছিলই, টিসিপি ইউডিপি। ফাস্টার কমিউনিকেশনের জন্য ইউডিপি, আর রিলায়েবল কমিউনিকেশনের জন্য হচ্ছে টিসিপি। তো আমার কি এমন দরকার পড়লো যে আমার আর একটা লাগতেছে? দুটাকে একসাথে কম্বাইন করে ফেলছে একটা হলো, মানে ফার্স্ট আর সাথে সিকিউরিটি দুটোটা একসাথে। আর কেউ? ভাই, দুইটাকে কম্বাইন করে মনে হয় পুটের একটা কম্বিনেশন করার চিন্তা ভাবনা করছে, এই কারণে হতে পারে। আর কেউ বলেন বলেন। আর একজন কারো ভাইয়া ভয়েস আসতেছে, উনি মিউট করেন।
আচ্ছা, এটা আমি বলে দিই। দেখেন, আমাদের টিসিপির বাই ডিফল্ট নেচার হচ্ছে সে খুবই রিলায়েবল, সে সিকিউর, নো ডাউট অ্যাবাউট ইট। বাট সে একটা একটা করে যেহেতু রিপ্লাই করে, মানে একটা প্যাকেট গেলে তার এগেনস্টে একটা রিপ্লাই আসে, তো তার কমিউনিকেশন প্রসেসটা একটু স্লো। আর ইউডিপি আদার হ্যান্ড যে জিনিসটা, সে ফাস্টার। তো ফাস্টার, এটা নিয়ে কোনো ডাউট নেই, তার কমিউনিকেশন মেথডও ফাস্টার। বাট সমস্যা হচ্ছে তার কমিউনিকেশন সিস্টেমটা রিলায়েবল না। আমি যে প্যাকেটটা পাঠালাম সেটা আদৌ গেছে কি গেছে না, না ড্রপ হয়ে গেছে, কি হয়েছে না না হয়েছে, এইটার কোনো ট্রেস থাকে না। ট্রেস থাকে না বলতে, প্যাকেট যদি ড্রপ হয়ে যায় সেটার কোনো আপনি বুঝতেও পারবেন না। তো এই যে একটা সমস্যা, যে ফাস্টার কমিউনিকেশন আর রিলায়েবল কমিউনিকেশন দুটো আমরা কম্বাইন করতে পারতেছিলাম না। এইটা কম্বাইন করার জন্য আমার নতুন একটা প্রোটোকল স্যুট আসছে, যার নাম হচ্ছে এসসিটিপি, স্ট্রিমিং কন্ট্রোল নিউটন ট্রান্সমিশন প্রোটোকল। তো এই প্রোটোকল স্যুটের কাজই হচ্ছে সে ফাস্টার হবে টিসিপির থেকে, কিন্তু রিলায়েবল রিলায়েবল। রিলায়েবল হবে এট দ্য সেম টাইম। তো এটা নিয়ে এখনো এক্সপেরিমেন্টাল ফেজে আছে। তো যখন এটা ফুললি অ্যাপ্লিকেবল হবে, এটার আন্ডারে আমরা বিভিন্ন প্রোটোকল স্যুটের মেম্বার দেখতে পাবো, যেরকম ডিএনএস, এসএমটিপি, তারপর এসএসএইচ, টেলনেট, এগুলো প্রত্যেকটাই আমার কোনো না কোনো প্রোটোকল স্যুটের মেম্বার, এবং তাতে আলাদা পোর্ট নাম্বার আছে, ভার্চুয়াল পোর্ট নাম্বার আছে। তো এইটার আন্ডারও ওরকম বিভিন্ন আমরা পোর্ট দেখতে পাবো, প্রোটোকল দেখতে পাবো, এবং তাদের জন্য আলাদা আলাদা ভার্চুয়াল পোর্ট নাম্বারও আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো যেহেতু এখন পর্যন্ত এটা আসে নাই, তো এটা নিয়ে আমাদের মাথা ঘামায় আপাতত লাভ নেই। আচ্ছা, আর ফোর্থ যে লেয়ারটা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে কি কাজ করছে আমার কারেন্ট ওএসআই লেয়ারের অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশন লেয়ার, এই তিনটাকে কম্বাইন করে, তার মানে একটা ইউজার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ডাটা কম্প্রেশন, ডাটা এনক্রিপশন এবং এন্ড টু এন্ড সেশন ইনটেন পর্যন্ত টোটাল যত কাজ হয়, পুরো কাজটাকে ফালাই দিচ্ছে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের আন্ডারে। ক্লিয়ার? জি। এই মডেলটা আমাদের ইন ফিউচার ডাটা কমিউনিকেশনে আসবে, এবং এইটার উপর বেস করে তখন আমাদের নেটওয়ার্ক ডিভাইস গুলো কাজ করবে। কারেন্টলি ওএসআই মডেলের উপর কাজ করতেছে, তখন এটার উপর বেস করে করবে আর কি। এর বিভিন্ন সুবিধা, মানে সুবিধা আছে। তো মেইন সুবিধা হচ্ছে আপনি হাই স্পিডে যাতে রিলায়েবল কমিউনিকেশন করতে পারেন, এইটার জন্যই এই মডেলটা আসতেছে। এটাই হচ্ছে এটার মেইন পারপাস। আর কি পারপাস, এছাড়া আরো অনেক সুবিধা আছে, যেটা যখন আসবে তখন আমরা দেখবো। আচ্ছা, এই যে জিনিসগুলো আমি বললাম সেটাই হচ্ছে এখানে একটু ব্রিফলি লেখা আছে, আপনারা দেখে নিন। আচ্ছা, এখন হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, এআরপি। একটু আগে একটা ভাই কোশ্চেন করতেছিল যে ডেস্টিনেশন ম্যাকটা সে কিভাবে কালেক্ট করে, কে জানি কোশ্চেন করছিলেন? ভাইয়া আমি করছিলাম। আচ্ছা, আশরাফুল ভাই। আমাদের অপারেটিং সিস্টেমে বাই ডিফল্ট একটা প্রোটোকল থাকেই, যার কাজ হচ্ছে সে যদি কোনোভাবে ডেস্টিনেশন আইপি জানেন, আপনি কোন ডেস্টিনেশনে যাবেন সেটা তো আপনি বলে দিতেছেন, আপনি বলে দিচ্ছেন না যে আমি অমুকের কাছে চিঠি পাঠাবো, তার মানে কি আপনি ডেস্টিনেশন দিয়ে দিচ্ছেন না? জি। তো আপনি যখন ডেস্টিনেশন দিয়ে দিচ্ছেন তাকে, সে ডেস্টিনেশনের ম্যাপ কোনটা খুঁজে বের করে, এটার জন্য ব্যাকএন্ডে একটা প্রোটোকল চালায়। সেই প্রোটোকলটার নাম কি? সে হচ্ছে এআরপি প্রোটোকল, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। যখন আপনি ডেস্টিনেশন ম্যাকটা বলে দিচ্ছেন, সে তখন ব্রডকাস্ট একটা মেসেজ ছাড়ে, মানে সে একটা মেসেজ ব্রডকাস্ট করে যে এই আইপি ওয়ালা, মানে এই আইপি ওয়ালা ক্লায়েন্টের ম্যাক কত। তো তখন হচ্ছে যে ওই আইপিটা থাকে, তখন সে হচ্ছে রিপ্লাই করে যে আমি আমি হচ্ছে এই আইপি, ডেস্টিনেশন আইপি, এবং আমার ম্যাক হচ্ছে এত। মানে আমাদের যখন হচ্ছে, মানে আপনার রিপ্লাই, মানে ব্রডকাস্ট মেসেজটা থ্রো করে ম্যাকের জন্য, তখন হচ্ছে আপনার ওইখানে সে ওই ইনফরমেশনটা চায় যে এই এই আইপির ম্যাক কত। এই দেখেন এখানে হচ্ছে অলরেডি হট হট দিয়ে বুঝাইছে যে ম্যাক 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 সবার কাছে ব্রডকাস্ট মেসেজ ছাড়ছে যে ম্যাক কত জানার জন্য। এখন যে আইপিটা বিলং করতেছে, এই দেখেন এই পিস হচ্ছে এই আইপিটা বিলং করতেছে 1.1.2। সে তখন বলছে যে আমি এই আইপির মালিক এবং আমার ম্যাক হচ্ছে এত। সে তখন এই ম্যাকের ইনফরমেশনটা তাকে দিয়ে দিছে। যখন রিকোয়েস্ট করছে তখন হচ্ছে তার কাছে সে তখন কি করছে, সে তখন ওই রিসিভার এন্ডে পাঠায়, সরি সেন্টার এন্ডে পাঠায় দিয়েছে। সেন্টার তখন ওই ডাটা প্যাকেটের উপর তার আইপি এবং ম্যাক এই বোথ ইনফরমেশন ট্যাগ করে দিয়েছে। এটুকু ক্লিয়ার? এটা কি একটা ইন্টারনাল নেটওয়ার্ক বা ল্যান নেটওয়ার্কের মধ্যেই হয় নাকি এটা বাইরে? ইন্টারনেট না, ইন্টারনাল নেটওয়ার্ক বা ল্যান নেটওয়ার্কের ভিতরে হয় না, এটা যে কোনো নেটওয়ার্কের ভিতরেই হয়।
এবং এই প্রসেসটা এত ফাস্টার কাজ করে কেন? আপনি যখন আপনার অন্য একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করেন, মানে আপনি এই কানেক্টেড হন, বা আপনি প্রত্যেকটা ডিভাইসের তো একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে। আপনি এক ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যখন কানেক্টিভিটি করেন, তখন আপনি দেখেন আইপি দিয়ে ম্যাক দেখা যায়। আপনি সিসকোতে যদি কমান্ড দিয়ে দেখতে চান, শো এআরপি, তারপর হচ্ছে পাইপ দিবেন, পাইপ দিয়ে ইনক্লুড দিয়ে ওই আইপিটা দিবেন, যার ম্যাক দেখতে চাচ্ছেন তার আইপিটা দিবেন, দিলে দেখবেন যে তার ম্যাকের এগেনস্টে আইপি, সরি আইপির এগেনস্টে ম্যাক কত, ওইটা তখন আপনি দেখতে পাবেন আর কি। ঠিক আছে, এইটা এই প্রোটোকলটা আমাদের বিহাইন্ডে নিজে নিজেই এই কাজটা করে। এই কারণে আমাদের ডেস্টিনেশন আইপির সাথে ডেস্টিনেশন ম্যাকটা দেওয়া লাগে না, কারণ আইপিটা আমি দিলে সে অটোমেটিক ম্যাক খুঁজে নিয়ে আসে। ঠিক আছে, সে একটা ব্রডকাস্ট মেসেজ থ্রো করে, সবাইকে বলে যে নেটওয়ার্কের ভিতরে যে কার কাছে এই আইপিটা আছে, যে আইপি আছে ও তখন বলে যে আমার কাছে আছে, তখন সে বলে হচ্ছে তোমার ম্যাকটা আমাকে দাও, তখন সে ম্যাকটা তাকে পাঠায় দেয়। এবং তার কাছে যে ডাটাটা থাকে, এইটা কেন হয়, কারণ হচ্ছে আমরা সেশন একটা মেনটেন করি। একটা ডাটা ট্রান্সমিট হওয়ার আগে, সেন্ডার টু রিসিভারে ট্রান্সমিট হওয়ার আগে, এর আগে অনেকগুলো কাজ হয়, তার মধ্যে একটা সেশন মেনটেন হয়। তো এই যে সেশন আমরা মেনটেন করি, এই যে সেশনটা শুরু করি, এই সেশন শুরুর সময়ই এই জিনিসগুলো হয়, এবং এত ফাস্ট হয় এটা আসলে খুবই ফাস্ট হয়, যেটা আসলে আমরা ফ্র্যাকশন অফ মিলি সেকেন্ড, তো আমরা বুঝতে পারি না আর কি ডিলেটা আর কি। ঠিক আছে, এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন? হ্যাঁ ভাইয়া। তাইলে এটা আচ্ছা, ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করতেছে এআরপিটা? কিসে কাজ করতেছে? ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করতেছে? এটা কোনো লেয়ারের বিষয় না ভাই, এটা হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে এটা, যে এইটা প্রসেসটা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, এটা যখন আপনার সেশন মেনটেন হচ্ছে, তখনই কিন্তু এই মেসেজ গুলো তাদের ভিতরে আদান প্রদান হচ্ছে, তারা ইনফরমেশন গুলো কালেক্ট করতেছে, দেন এক লেয়ার থেকে আরেক লেয়ারে হচ্ছে আপনার প্যাকেটটা ট্রান্সফার হচ্ছে, মানে ডাটাটা ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা বিষয়, এটা হচ্ছে আমাদের এআরপি গেল, আর এআরপি নামে আমাদের আরেকটা প্রোটোকল আছে। এর কাজটা তাহলে কি? রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এটার কাজ কি তাহলে, এটা এবার আপনারা বলেন। দেখি ভাইয়া, ম্যাক কি আইপি কে ধরে, আইপি কে মানে ডাটাবেস করে রাখে, এরকম কিছু হবে? আমরা এআরপি তে দেখলাম, সে যদি আমার ডেস্টিনেশন আইপি জানে, তাহলে আমার ডেস্টিনেশন ম্যাপটা খুঁজে বের করতে পারে। আর এটা উল্টো রিভার্স, হ্যাঁ, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল যেটা করে, আপনার ম্যাপ জানলে সে আইপি ডাটা খুঁজে বের করে নিয়ে আসে। ঠিক আছে, এটা এই হচ্ছে দুইটা কি একটা ভাইয়া আরেকটা উল্টা। হ্যাঁ দুইটা ভাই কি বলেন। সিমালটেনিয়াসলি চলতে পারে ভাইয়া? এআরপি আর এআরপি এ- এ- এটা কি? এটা দুটোটাই, এটা আমার দুটোটাই হচ্ছে সিমালটেনিয়াসলি চলে। আপনি যখন নেটওয়ার্ক লেয়ারে ডিভাইসটাকে দেখবেন, তখন আপনার এআরপি কাজ করে। যখন আপনি আহ ইয়া ওটাকে কি বলে, ডেটা লিঙ্ক লেয়ারের ডিভাইস থেকে দেখবেন, তখন হচ্ছে আর এআরপি কাজ করে। ঠিক আছে, এটা আপনি কোন দিক থেকে দেখতেছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। ভাইয়া আরেকবার বলবেন, মানে মানে ডাটা লিঙ্ক লেয়ার দেখলে আপনি রাউটারে বসে ম্যাক দেখতে চাচ্ছেন, রাউটার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস, তো শো এআরপি দিয়ে ডেস্টিনেশন আইপি দিলে আপনার ম্যাকটা দেখাবে, ডেস্টিনেশনের ম্যাকটা দেখাবে। আপনি আপনি হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে বসে আইপি দেখতে চাচ্ছেন, ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে হচ্ছে সুইচ, শো আরএপি দিয়ে ওই আইপিটা দিলে তখন হচ্ছে আপনার ম্যাকটা দেখাবে। থ্যাংক ইউ। বুঝতে পারছেন? আচ্ছা, আর ভিল্যান, ভিল্যান হচ্ছে আমার ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে, ভিল্যান দিয়েও কিন্তু আমরা ম্যাক দেখতে পাই। ঠিক আছে, ডিসপ্লে ম্যাক অ্যাড্রেস ডাইনামিক ভিল্যান বা শো ম্যাক অ্যাড্রেস ভিল্যান অমুক দিলে আমাদের কিন্তু দেখা যায় যে ওই ভিল্যানের এগেনস্টে কোন ম্যাক রিজলভ করতেছে। এই জিনিসগুলো আমরা সামনে দেখবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা আগাই। এটা হচ্ছে আমাদের সিসকো থ্রি লেয়ার হায়ারার্কি মডেল আর কি। এটা আমরা আমরা বহুবার এর আগে ডিসকাস করছি। আচ্ছা একটু দাঁড়াও। হ্যালো। হ্যালো। ভাই একটু লাইন আছে।
সরি, একটু অফিস থেকে কল আসছিল, ইন্টারাপশনের জন্য দুঃখিত। আচ্ছা, যাই হোক, তো যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে সিসকো থ্রি লেয়ার হায়ারার্কি। এই জিনিসটা আমরা মাল্টিপল টাইম বিভিন্ন জায়গায় দেখছি। তো আজকে এটা আবার একটু শর্ট ডিসক্রিপশন, মানে শর্টলি আমরা এটা একটু দেখবো, যেহেতু এটা প্রিভিয়াসলি আমরা দেখছি। তো ব্রিফলি আসলে এটা নিয়ে কথা বলবো, মানে ওইরকম বেশি কিছু বলা হবে না আর কি। তো বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা যখন একটা নেটওয়ার্ক ডিজাইন করি, আমার কথা শোনা যাচ্ছে, রাইট? হ্যালো। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি একটু ভাই, রেসপন্স শোনা করেন যাচ্ছে। ভাইয়া। ঠিক আছে, আমরা যখন একটা নেটওয়ার্ক ডিজাইন করি, একটা আইডিয়াল নেটওয়ার্কের সিনারিও হচ্ছে এরকম হয় যে এখানে আপনার তিনটা লেয়ার উপস্থিত থাকে। একটা কি কোর লেয়ার, একটা ডিস্ট্রিবিউশন লেয়ার, একটা হচ্ছে এক্সেস লেয়ার। আমার কোর লেয়ারে থাকে হচ্ছে রাউটার, ফায়ারওয়াল, এই ডিভাইস গুলা। এক্সেস লেয়ার এর থাকে হচ্ছে লেয়ার 2 সুইচ, তার সাথে সার্ভার, ইউজার এন্ড ডিভাইস গুলা। নন ম্যানেজেবল সুইচও থাকতে পারে। আর ডিস্ট্রিবিউশন লেয়ারে থাকে ডিস্ট্রিবিউশন রাউটার অথবা লেয়ার 3 সুইচ, যেটা আর কি। তো এইরকম হচ্ছে একটা আইডিয়াল বা আদর্শ নেটওয়ার্কের সিনারিও। এখন আমার নেটওয়ার্কের অবস্থা যদি ছোট হয়, নেটওয়ার্ক মনে করেন আমার অনেক ছোট, অনেক ছোট বলতে মনে করেন হচ্ছে আমার নেটওয়ার্কের সাইজ ছোট, অ্যারাউন্ড 250 থেকে 500 এরকম ক্লায়েন্ট আছে। তো সেই ক্ষেত্রে যেটা হয় আমাদের দেশে, এই মাঝখানে যে ডিস্ট্রিবিউশন লেয়ারটা থাকে, এইটা থাকে না। তো এই এইটা তখন থাকে না, ডিরেক্টলি সবাই হচ্ছে আপনার কোর রাউটার থেকে, কোর রাউটার গুলো কানেক্টেড থাকে হচ্ছে আপনার এক্সেস লেয়ারে, লেয়ার 2 সুইচের সাথে। ওইখান থেকে হচ্ছে আমার ইউজার এন্ড ডিভাইস বা সার্ভার গুলো ডিরেক্টলি কানেক্টেড থাকে। আর এইগুলো হচ্ছে আমাদের দেশে কমন নেটওয়ার্ক সিনারিও। কিন্তু যেগুলো বড় বড় কর্পোরেট অফিস বা মনে করেন যেখানে ইউজার সংখ্যা অনেক বেশি, 5,000 10,000 ইউজার, তাদের এখানে মাস্ট বি আমার ডিস্ট্রিবিউশন লেয়ারটা ইউজ হয়। তাদের এখানে আমার ডিস্ট্রিবিউশন লেয়ার থাকবেই। এখন ডিস্ট্রিবিউশন লেয়ারটা কেন থাকবে, এটা এখন আপনারা বলবেন। এটা আমি আগে বহুবার বলছি। ইন্টারনাল লেনের কাজগুলো শেষ করে দেওয়ার জন্য, যেন কোর রাউটারের উপরে প্রেসারটা না পড়ে। হ্যাঁ, এটাই। তো আমাদের ট্রাফিক হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়ানের ট্রাফিক, একটা হচ্ছে লাইনের ট্রাফিক। এখন আমার লাইনের ট্রাফিক গুলো যদি কন্টিনিউয়াস আমার হিট করতে থাকে আপনার আমার কোর রাউটারের রাউটিং এর জন্য, সেক্ষেত্রে আমার কোর রাউটারটা সারাক্ষণ এঙ্গেজ থাকবে। তো কোর রাউটার গুলো অনেক এক্সপেন্সিভ হয়, এটা যদি সারাক্ষণ এরকম এঙ্গেজ থাকে, তো সেই ক্ষেত্রে আমার এর সিপিইউ, মেমোরি, এগুলো দেখা যাবে যে হাইওয়ে থাকবে। আমি এর থেকে ডিজায়ার্ড পারফরমেন্স যেটা পাওয়ার কথা সেটা পাবো না। অনেক সময় দেখা যাবে রাউটার রিবুট খাচ্ছে ওভারলোডের কারণে, বা সিপিইউ হাই ইউসেজের কারণে স্লো হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে। এরকম প্রবলেম গুলো হচ্ছে আমরা পাবো, যেটা আমরা মাইক্রোটিক রাউটার কম বেশি ম্যাক্সিমাম টাইমেই দেখি আর কি। তো এই যে আমার রাউটারটা যাতে ওভার ইউটিলাইজড না হয়, এই রাউটারটাকে যাতে অপটিমাল পারফরমেন্সের জন্য আমরা ফ্রি রাখতে পারি, এই কারণে আমি একটা মাঝখানে লেয়ার অ্যাড করছি। আমরা এই লেয়ারটাকে নাম দিচ্ছি হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ার। এখানে নট নেসেসারি শুধু L3 সুইচ থাকবে, এখানে আমার
ডিস্ট্রিবিউশন রাউটারও থাকতে পারে, ডিপেন্ডস অন নেটওয়ার্ক সাইজ, ভলিউম অ্যান্ড নেটওয়ার্ক আর্কিটেকচার। এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা আর্কিটেক্টের উপর, যে তারা কিভাবে তাদের নেটওয়ার্কটা ডিজাইন করবে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে যখনই ল্যানের ট্রাফিকটা রিরাউট হওয়ার ট্রাই করে, তার তো পথ দেখা দেওয়ার জন্য একটা গাইডেন্স দরকার। এই গাইডেন্সটা প্রোভাইড করে হচ্ছে আমার L3 সুইচ অথবা ডিস্ট্রিবিউশন রাউটার। তখন এই ল্যানের ট্রাফিক গুলো আপনার ইন্টারনালি লেয়ার 2তেই অটোমেটিক্যালি হচ্ছে সর্টেড হয়ে যায়। তার আর আপনার লেয়ার 1-এ যাইতে হচ্ছে না। তো লেয়ার 1-এ, সরি, লেয়ার 3-তে যাইতে হচ্ছে না। যে লেয়ার 3-তে যখন যাইতে হচ্ছে না, তো তখন আমার রাউটারটা ফ্রি থাকতেছে। যখন শুধুমাত্র আমার 1-এর ট্রাফিকটার জন্য সে যাবে, সে হচ্ছে তখন লেয়ার 3-তে যাবে। একটা সিম্পল জিনিস বলি, আমার একটা ডিএনএস সার্ভার আছে মনে করেন। এখন এই ডিএনএস সার্ভারটা যদি না থাকতো, যেহেতু আছে আমার এখানে ডিএনএস ক্যাশেরও সিস্টেম আছে, তো আমার যে লোকাল যে ইউজার গুলো আছে, তারা কোনখানে যায়, সেই মানে কোন কোন ডেস্টিনেশনে ম্যাক্সিমাম হিট করে, সে ক্যাশিং করে রাখে। ক্যাশিং করে রেখে নিজে নিজে ইন্টারনালি রাউটিং করে ওইখানে পাঠায় দিচ্ছে। আমার কোর রাউটারের কাছে কিন্তু জিনিসটা যাচ্ছে না। মনে করেন আমার এখন ডিস্ট্রিবিউশন লেয়ার নাই, তাহলে এই টোটাল জিনিসটা, আর আমার ক্যাশ সার্ভারও নাই, মানে ডিএনএস ক্যাশ সার্ভারও নাই, সেক্ষেত্রে এই যে টোটাল ডিএনএস এর রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটা কি হতো, সব ক্লায়েন্টের আমার কোর রাউটার হয়ে যাইতো। এই সারাক্ষণ আমার এই কোর রাউটারের ট্রাফিকের ভিতরে একটা দেখা যাইতো যে আপনার হিউজ অ্যামাউন্টের ডিএনএস এর ট্রাফিক ঘোরাফেরা করতেছে। এটা আমার কি হইতো, আমার রাউটার তো ওভার ইউটিলাইজ হইতেই হইতো, তার সাথে কি হইতো, তার সাথে দেখা যাইতো যে আমার ব্যান্ডউইথ ইউটিলাইজেশনও পুয়ার হচ্ছে। বুঝা গেছে? এই কারণে হচ্ছে আমরা এই ডিস্ট্রিবিউশন লেয়ারটাকে ইন্ট্রোডিউস করি। আর বিভিন্ন অফিসে দেখবেন, অফিসে বলেন বা হচ্ছে আপনার সার্ভিস প্রোভাইডার এন্ডে বলেন, তারা এই ডিএনএস সার্ভারটা ইউজ করে, যাতে ডিএনএস এর রিকোয়েস্টটা আপনার 1-এর উপর দিয়ে না যায়, এটা যাতে লোকাল ক্যাশিং হয়েই আপনার লোকালি রিরাউট হয়। এটা যে জিনিসটা হয়, আপনার আহ, আপনার পারফরমেন্স বেটার হয়, আপনার ব্যান্ডউইথ ইউটিলাইজেশন কম হয়, এবং আপনার কানেক্টিভিটি স্মুথ হয়। স্মুথ হয় ইন দ্যাট সেন্স যে আপনার যেরকম মনে করেন গুগল ডিএনএস, ওটাতে যদি আপনি পিং দেন, ওটাতে পিং দিলে আপনি পাবেন হয়তো বা 30-35 এরকম ল্যাটেন্সি। আপনি ইন্টারনাল যদি একটা ডিএনএস সার্ভার থাকে, ওটাতে পিং দেন, হয়তো বা পাবেন 4-5 এরকম ল্যাটেন্সি। আপনার কানেকশনটা ফাস্টার হচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম। এ পর্যন্ত কি ক্লিয়ার? এনি কোশ্চেন? মানে ওএলটি ইউজ করে। use করা হয় যে ভাইয়া, যাতে কোর রাউটারের উপর প্রেশারটা না পড়ে, জিনিসটা হচ্ছে হ্যাঁ, এরকম। পোরাটার উপর প্রেশারটা না পড়ে। আমি আপনাদেরকে রাউটিং এর কনসেপ্টে কিছু জিনিস এক্সট্রা বলে বোঝানোর ট্রাই করলাম, যে এই সার্ভার থাকলে কি হতো না হতো, এইটা বলে বোঝানোর না ট্রাই করছি ভাইয়া, এক্সাম্পল অনেক হিসেবে আর কি। অনেক অনেক কোশ্চেনের আনসার পাচ্ছি আসলে আপনার থেকে, সত্য কথা যেটা। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া ভাই, মানে ওএলটি যে যেগুলাতে ভাইয়া হ্যাঁ ওএলটিটা কি ভাই, বুঝি তাহলে, নাই। ওএলটিটা কি ভাইয়া ডিস্ট্রিবিউশন লেয়ার কাজ করে তাহলে? ওএলটি কি নিয়ে কাজ করে, আগে আপনি আমাকে এটা বলেন, তারপর আপনি নিজে এটা আনসার দিতে পারবেন। বলেন ওএলটি আমার কি কি নিয়ে কাজ করে। আচ্ছা, ওএলটি ডিস্ট্রিবিউশন এন্ডে ওই আইএসপি দের কনসেপ্টের উপর বলতেছেন? জি 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 ভাইয়া। না, ওএলটিটা আপনার ডিস্ট্রিবিউশন এন্ডে ঠিক কাজ করে না, ওটা হচ্ছে এক্সেস লেয়ারে কাজ করে। কারণ ওএলটি আপনি আপনার সুইচ থেকে বা সুইচ থেকে হচ্ছে আপনি ওএলটির কানেকশন দেন ইউজার, এরকম এরকম করেন না? কিভাবে কানেকশন দেন সেটা আগে আপনি আমাকে বলেন। ভাইয়া আমি বুঝতে পারছি আনসারটা। আচ্ছা, বুঝতে পারলে হচ্ছে আপনার ভালো। ইউজুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে কোর রাউটারের সাথে সুইচ কানেক্টেড করি, আমাদের কোর সুইচ গুলো কানেক্টেড করি। তাদের সাথে হচ্ছে আমরা ওই সুইচ থেকে হচ্ছে আমি ওএলটি তে একটা আপলিঙ্ক ক্রিয়েট করি। ওই সুইচ থেকে ভিলান আমি পাস করি হচ্ছে আমার ওএলটি থেকে, ওএলটি থেকে ওএনটি এগুলোর দিকে হচ্ছে আমি পাস করে স্প্লিটার দিয়ে ভাগ করে ক্লায়েন্ট এন্ডে সার্ভ করি। এইটা হচ্ছে আমার জেনারেল কনসেপ্ট আর কি। ঠিক আছে? তো সেই হিসাবে এটা এক্সেস লেয়ারে থাকার কথা। এখন অনেকে অনেকে অনেক জায়গাতে আবার, মানে এটা বাংলাদেশ, এখানে অনেক কিছু হয়, ডিপেন্ড অন আপনার কাস্টমার সাইজ। অনেকে ডিরেক্টলি ওএলটি থেকেও সার্ভ করে, সেক্ষেত্রে রাউটারটাকে ডিরেক্টলি ভিলান পাস করে ঢুকা যায় হচ্ছে ওএলটি তে, আপনিটা হয়ে যায় তখন ওএলটির সাথে। তো এইখানে অনেক কিছু হয় আর কি। তো আহ, এইটা আসলে এক একজনের নেটওয়ার্কের সিনারিও এক এক রকম। তো ওই সিনারিওর উপর বেস করে হচ্ছে জিনিসটা হয়। এখন আপনি যদি জেনারেল বা আইডিয়াল কেস ধরেন, সেক্ষেত্রে এটা এক্সেস লেয়ারে থাকার কথা। হোপফুলি আপনি ক্লিয়ার হয়েছেন ভাই। জি, ব্যবহারের উপর। হ্যাঁ, এটা জি ব্যবহারের ভাই। উপর। এই যে আমি একটা কথা একটু আগে বলছিলাম, যে আপনার নেটওয়ার্কের ডিস্ট্রিবিউশন লেয়ার থাকবে কি থাকবে না, এটা টোটালটাই ডিপেন্ড করতেছে আপনার আপনার হচ্ছে মানে ক্যাপাসিটি, ওই ব্যান্ডউইথ ক্যাপাসিটি
অ্যান্ড আপনার হচ্ছে নেটওয়ার্ক সাইজের ওপর আপনার ইউজার কত। আপনার যদি 500 ইউজার হয় তাহলে আপনার নেটওয়ার্ক একরকম হবে, আপনার যদি 5000 ইউজার হয় তার সেক্ষেত্রে আপনার ইউজার আর এক রকম হবে। কারণ 5000 ক্লায়েন্টের রিকোয়েস্ট বা ইউজারের রিকোয়েস্ট আর 500 ক্লায়েন্টের রিকোয়েস্ট দুটা তো এক না, তাদের ব্যান্ডউইথ ইউটিলাইজেশন আর 500 ক্লায়েন্টের ব্যান্ডউইথ ইউটিলাইজেশন দুটো তো সেম হবে না, তাই না? তো এইগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমাদের মানে নেটওয়ার্কের আর্কিটেকচার এদিক ওদিক হয়, কাস্টমাইজ হয়। আর এটা ডিপেন্ড অন হচ্ছে আমার নেটওয়ার্ক সাইজ এবং ট্রাফিক ভলিউমের উপর। এই আর হ্যালো কি। হ্যাঁ ভাই বলেন। ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন ভাই। ভাই, এমন আসলে নেটওয়ার্ক দেখছি, সেটা হচ্ছে কি আমার মাইক্রোটিক থেকে সিসিআর, ধরেন একটা সিসিআর থেকে উনি সরাসরি আপনার ওএলটিতে ওটাই কানেক্টিভিটি বলতেছিলাম, ওটাই বলতেছিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে কি সার্ভিসটা কি আরেকটু স্মুথ হওয়ার কি সম্ভাবনা আছে? না আমি যদি মাঝখানে তো যদি সুইচ একটা যদি ব্যবহার করি, লেয়ার 2 ও 3 হোক যেটাই হোক, সেটা তো আমার একটা ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। এটা ডিপেন্ডেন্সি বাড়লেও আপনার রিডান্ডেন্সি মেনটেন হচ্ছে পরবর্তীতে আপনার নেটওয়ার্ক এক্সপ্যান্ড যখন আপনি করবেন। আপনার যদি এরকমই হয় যে আপনার এলাকায় মানে ইউজার সংখ্যাই কম, আপনার ফিউচারে এক্সটেন্ড করার কোনো ওরকম পসিবিলিটিস নাই, সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। বা আপনার বাজেট ক্রাইসিস আছে, খুবই টান টান অবস্থা, আপনার এখন কারেন্ট 250 ইউজার, এটাকে আপনি মনে করেন এভাবে সার্ভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 4 পোর্টের একটা ওএলটি বা 8 পোর্টের ওএলটি এভাবে দিয়ে হচ্ছে আপনি কানেকশন করতে পারবেন। না, বা কানেক্টিভিটিটা তো ভাই ধরেন যে আমার এভাবেও আছে। ধরেন সিসিআর থেকে ধরেন 4টা বা 5টা ওয়েলটি ওই পোর্ট দিয়ে এসএফপি দিয়ে কানেক্টেড আমি ওইটাই সরাসরি ওয়েলটি। বলতেছিলাম ভাইয়া, আমি ওইটাই বলতেছিলাম ভাইয়া, যে আপনি হচ্ছে একটা রাউটারে দেখেন পোর্ট সংখ্যা কিন্তু লিমিটেড। একটা রাউটার এসএফপি পোর্ট কয়টা থাকে? মায়াকোটেকে থাকে 2টা, বড় 4টা, এর বেশি তো থাকে না। জি অপটিক্যাল পোর্টের সংখ্যা হচ্ছে আপনার লিমিটেড, আর বাকি যেগুলো থাকে সেগুলো হয় ওই জিপিপিএস পোর্ট অথবা ফাস্ট ইথারনেট পোর্ট, এই হচ্ছে থাকে। এখন ঘটনা হচ্ছে আপনি ওএলটি যখন কানেক্ট করবেন তখন তো আপনি তো ওই আহ ইয়া অপটিক্যাল পোর্টে আপনি কানেক্ট করবেন, রাইট? জি এখন আপনার মনে করেন হচ্ছে কারেন্টলি ইউজার সংখ্যা লিমিটেড, আপনার একটা অণু দিয়ে হয়ে যাচ্ছে বা 2টা অণু দিয়ে হয়ে যাচ্ছে। আপনার যদি রাউটারে 2টা পোর্ট থাকে, আপনার মনে করেন রাউটারে অপটিক্যাল পোর্ট আছে 2টা, সেক্ষেত্রে আপনি একটা আনবেন আইএইচ এর কাছ থেকে, আইনা নিয়ে আপনি হিসাবে ইউজ করলেন, একটা ব্লক হয়ে গেল। আর আরেকটা পোর্ট হচ্ছে আপনি ওএলটি কানেক্ট করে ডাউন স্ট্রিমে ওভাবে ক্লায়েন্ট ডিস্ট্রিবিউট করলেন, আপাতত চলতেছে, আপনার ইউজার সংখ্যা কম, 4 পোর্টের ওএলটি, ওইখান থেকে হচ্ছে আপনি ওএনটি অনু এইসব কানেক্ট করে সুন্দর মতো সার্ভিস দিতেছেন, খুবই ভালো কথা। কিন্তু ফিউচারে যখন আপনি আপগ্রেড করার চিন্তা করবেন তখন আপনি কিভাবে করবেন? তখন কি আপনার এই সেটআপে কাজ দিবে? এটার আনসার দেন। আপনার রাউটারও কিন্তু পোর্ট একটাই, আপনি এখানে আরেকটা ওএলটি কানেক্ট করবেন, কিভাবে করবেন বলেন? হুম, হুম, এটা একটা ঝামেলার বিষয়। এই- এই তো এইখানেই হচ্ছে সমস্যাটা। এখন আমি এটাই বলতেছিলাম যে আপনার নেটওয়ার্ক ক্যাপাসিটি, আপনার ট্রাফিক ভলিউম, আপনার ফিউচার এক্সপেনশন কতদূর কি হবে। কারণ আপনি আপাতত দেখছেন হয়তোবা আপনি লোকাল আইএসপি লাইসেন্স নিয়ে শুরু করছেন, আপনার কারেন্ট ইউজার মনে করেন 300, আপনার এভাবে চলে যাচ্ছে। কিন্তু আপনি মনে করেন 2-4 বছর পর হচ্ছে আপনার প্ল্যান আছে আপনি ডিভিশনাল লাইসেন্স নেবেন বা ন্যাশনাল লাইসেন্স নেবেন, সেই ক্ষেত্রে আপনার এই প্ল্যান দিয়ে হবে না, তখন আপনার মাঝখানে সুইচ বসাইতে হবে। সুইচ বসাইলে যে জিনিসটা হবে, রাউটারের সাথে সুইচের একটা আপলিঙ্ক থাকবে, আর সুইচের বাকি পোর্ট গুলো দিয়ে আপনি অন্যান্য ওএলটি কানেক্ট করতে পারবেন। এতে জিনিসটা কি হলো, আপনার নেট ইনিশিয়ালি একটু একটা সুইচের কস্টিং বেশি হলো, সুইচের কস্টিংটা বেশি হয়তো বা হইলো, কিন্তু আপনার নেটওয়ার্কটা এক্সপ্যান্ডেবিলিটির সুযোগটা থাকলো, অপরচুনিটিটা থাকলো, আপনি যখন খুশি আপনার নেটওয়ার্ক এক্সপ্লয়েট করতে পারবেন, যখন খুশি আরো 2-4টা ওয়েলটি আইনে ধূপধাপ কানেকশন দিতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি আপনি প্রিভিয়াস যে সিনারিওটা বললেন, ওই ক্ষেত্রে যদি আপনার এক্সপ্যান্ড করতে হয়, সবার আগে ক্লায়েন্টের কাছে ডাউন টাইম নেওয়া লাগবে, ডাউন টাইম নিয়ে নতুন করে সুইচ বসায় আপলিঙ্ক করে সুইচের রাউটার টু সুইচ কানেক্টিভিটি দিয়ে দেন আবার সেই সুইচ কনফিগারেশন করে ওএলটির সাথে কানেক্টিভিটি করে ফিজিক্যালি ওইটা আবার ওএলটির সাথে সুইচের একটা লিঙ্ক কনফিগারেশন করতে হবে। তার মানে একটা হিউজ টাইম একটা ক্লায়েন্ট ডাউন থাকবে। কিন্তু আপনি যদি আগের সিস্টেমে করতেন একটা সুইচ মাঝখান দিয়ে বসে, তাহলে আপনার এত কিছু করা লাগতো না, শুধু ভিলান পাস করতেন, আপলিঙ্ক করতেন আর দুপদাপ লাগাই দিতেন, কোনো ডাউন টাইমই দরকার ছিল না। জিনিসটা ক্লিয়ার?
জি ভাইয়া ক্লিয়ার। এখন সেক্ষেত্রে ভাই আচ্ছা আমার আমি যতদূর জানি ভাই ওএলডিটা শুধু ম্যাক অ্যাড্রেসটা নিয়ে কাজ করে, মানে ডাটা লিঙ্ক লেয়ারে। তাহলে সেক্ষেত্রে তো আমার হ্যাঁ রাউটিং এর কোনো ইয়া তো এখানে আসতেছে না, সরাসরি আমার কোর রাউটারেই চলে যাচ্ছে। হ্যাঁ, তখন তো আমার রাউটারের ইয়াটা তো আরো বেড়ে যাচ্ছে না? না রাউটারে এটা বাড়তেছে কিভাবে? আপনি মাঝখানে যখন একটা সুইচ লাগাইতেছেন, রাউটিং আপনার রাউটারই করবে। আপনার রাউটারের ক্যাপাসিটি আছে, আপনার রাউটার কতজন না ইউজার না হ্যান্ডেল না না করতে না পারবে, না 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 ওইটা আমি ওটা ক্যাপাসিটি ওটা আছে। না না আমি ওটা বলি না ভাই। আমি বলছি যে আমি যখন ওএলটি থেকে সরাসরি রাউটারে নিয়ে যাচ্ছি, হুম। তখন তো আমার ফুল নেটওয়ার্কটাই একটা রাউটারের উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তখন তো আপনার ফুল নেটওয়ার্ক একটা রাউটারের উপরে ডিপেন্ডেন্ট, ওই রাউটারের কিছু হলে আপনার নেটওয়ার্ক ডাউন। এইটারও তখন একটা তার বিষয় আছে। না, তখন আপনার রিডান্ডেন্সির কোনো বিষয় নেই। এখানে দেখেন, আমি এই যে মাঝখান দিয়ে অনেকগুলো লাইন একটা একটার সাথে ইন্টারকানেক্ট করা আছে, এই যে দেখেন কার্সরটা তো দেখা যাচ্ছে, এখানে জি জি কানেক্টেড, এটা আবার এটার সাথে কানেক্টেড। এটা কেন করা হয়েছে? এগুলো হচ্ছে যারা ছোট আইএসপি, যাদের রিসোর্স কম, তারা আসলে এত রিডান্ডেন্সির বা ইউজার কম, তারা আসলে এত রিডান্ডেন্সির কথা ভাবে না। কিন্তু যারা ন্যাশন ওয়াইড আইএসপি বা ডিভিশনাল আইএসপি বা বড় বড় আইআইজি, তাদের এখানে রিডান্ডেন্সি একটা মেন ফ্যাক্ট। কিন্তু আইআইজির কথা বলা ঠিক না, সার্ভিস প্রোভাইডার প্লাস যারা বড় কর্পোরেট ক্লায়েন্ট, তাদের ক্ষেত্রে রিডান্ডেন্সি একটা অনেক বড় ম্যাটার। তারা কখনোই চায় না যে সিঙ্গেল সেকেন্ডের জন্য তার সার্ভিসটা ডাউন হোক। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে এইটা একটা বড় বিষয়, কারণ আপনি একটা হোম ইউজারে এটা ওইটা বুঝ দিয়ে রাখতে পারবেন, কিন্তু আপনি কর্পোরেট ক্লায়েন্ট গুলারে ওই বুঝ দিয়ে রাখাটা খুবই ডিফিকাল্ট। আর তারা মানবেও না, বিশেষ করে টেলকোর ক্ষেত্রে। টেলকো যদি ডাউন থাকে কোনো কারণে, সে ওটা পেনাল্টি চার্জ করে। এটা বাংলাদেশে যতগুলো আইএসপির সাথে টেলকো কানেক্টেড সবগুলোরই একই প্রসিডিউর। টেলকো যতক্ষণ ডাউন থাকবে, ওই ডাউন টাইমে এগেইনস্টে সে পেনাল্টি চার্জ করে। তো এটাই হচ্ছে সিস্টেম আর কি। তো এখন বিষয়টা হচ্ছে যেটা, ওই ক্ষেত্রে আপনার রাউটারের একটা ক্যাপাসিটি আসে, যখন আপনি নেটওয়ার্কটা সেট আপ করবেন, আপনার ইউজার সংখ্যা তো আপনি আনুমানিক ধরছেই নি, এই যে এতজন আমার ইউজার নিয়ে আমি কাজ করবো। তো ওই সংখ্যাটার থেকে একটু হালকা পাতলা এদিক ওদিক বাড়ায় তারা একটা রাউটার সিলেক্ট করে, আর ওভাবে হচ্ছে কানেক্টিভিটি গুলা করে। তো ইনিশিয়ালি কস্টটা কম লাগে, ঠিক আছে, বাট 2-4 বছর পর যখন ইউজার সংখ্যা বাড়ে এবং নেটওয়ার্কের সাইজও বাড়ে, তখন একটা টাইম পর গিয়ে তার দেখা যায় ওই নেটওয়ার্কটা স্যাচুরেটেড হয়ে গেছে, ওইখানে আর আপগ্রেডেবিলিটির ওই রকম সুযোগ নাই। তখন হয় তার নতুন সেট আপ নেওয়া লাগবে, ওই নতুন সেট আপে নেওয়া লাগবে, সবকিছু আবার নতুন করে ডিজাইন করে নতুন সেট আপে নেওয়া লাগবে। তো তখন হাই মানে ক্যাপাবিলিটি রাউটার ইউজ করা লাগে। অনেকে দেখা যায় পুরোনো রাউটারটাকে ডিস্ট্রিবিউশন এন্ডে নিয়ে চলে আসতেছে। তো অনেক রকম মেকানিজম করে আর কি। ঠিক আছে? তো এভাবে হচ্ছে ইউজুয়ালি জিনিসগুলো হয়। আবার অনেকে আবার পক সিস্টেম করে। তো এক এক জনের নেটওয়ার্ক এক একজন এক এক ভাবে সাজায়। বাট ইউজুয়ালি লোকাল আইএসপি দের ক্ষেত্রে তারা অতটা রিডান্ডেন্সি মেনটেন করে না। তারা শুধুমাত্র রিডান্ডেন্সি মেনটেন করে আইজি থেকে যে আপলিংকটা আছে, ওইটার ক্ষেত্রে রিডান্ডেন্সি মেনটেন করে। ডিভাইস রিডান্ডেন্সি ওইরকম মেনটেন তারা করে না। আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনো লোকাল আইএসপি ডিভাইস রিডান্ডেন্সি মেনটেন করছে। ভাই আর একটা কোশ্চেন ছিল, সেটা বলেন। হচ্ছে যে ওই যে লোকাল আইএসপি গুলো যে আপনার আইএজির সাথে বা অন্যান্য কোনো এলএসপি সরি আইএসপির সাথে যে ম্যাক অ্যাড্রেস হিসেবে বাইন্ডিংটা করো, ওই বাইন্ডিংটা আসলে ওএলটি তে ওটা বা আমার রাউটার এন্ডে এখানে কি কাজ ধরনের কাজ থাকে, এটা ম্যাক ওএলটিতে বেস আপনি ম্যাক বাইন্ডিং বলে? ওএলটিতে আপনি ম্যাক বাইন্ডিং করতে পারেন না। আপনার ম্যাক বাইন্ডিংটা করতে হয় রাউটারে। আপনার রাউটারে যখন ইউজার ক্রিয়েট করে, ট্রিপল পি ইউজার ক্রিয়েট হয়, ওই ইউজারের হচ্ছে এআরপি দিয়ে ম্যাকটা সে রিজলভ করে। ইউজারের একটা আইপি দেয় না, ইউজার তো সে একটা আইপি দেয় যে ভাই আপনার আইপি, জি জি আপনার আইপি বসানো তো গেটওয়ে বসানো তো, একটা ইউজার নেম থাকে, একটা পাসওয়ার্ড থাকে, আর আইপি এসে বসায় দেয়। যখন ওই কানেক্টিভিটি দিতে আসে, সে আইপি বসায় দেয়। ওই আইপির এগেইনস্টে ওই ক্লায়েন্ট এন্ডের যে ওয়াইফাই রাউটার আছে, ওর তো একটা ফিজিক্যাল রাউটার, ওর তো একটা ফিজিক্যাল অ্যাড্রেস আছে, ওর তো একটা ম্যাক জি আছে, সে ওই জি ম্যাকটা সে রিজলভ করে থ্রু আমার এআরপি প্রোটোকল। ওই ম্যাকটা হচ্ছে আমি আবার দেখতে পাবো আমার মাইক্রোটিকে, যখন আমরা মাইক্রোটিক করবো এটা দেখাবো না। ওই মাইক্রোটিকে হচ্ছে আপনার ওই পোর্ট ইয়াতে ওই ইউজারের পাশে ওই ম্যাকটা থাকা যায়। তখন ওইখানে একটা অপশনই আছে, রাইট ক্লিক করলেই দেখা যায় যে বাইন্ড ম্যাক, এরকম একটা অপশন আছে। ওইটা ক্লিক করে দিলে ওই সুন্দর মতো ওই রাউটারের এগেনস্টে হচ্ছে ওই ইউজারের ম্যাক বাইন্ড হয়ে যায়। এখন মনে করেন রাউটারের এগেনস্টে আমার ম্যাক বাইন্ড হয়ে গেল, খুব ভালো কথা। ইউজারের রাউটার কোনো কারণে নষ্ট হয়ে গেল, বা সে অন্য কোনো ডিভাইসে কানেক্টিভিটি করতে চাচ্ছিল। আবার ম্যাক সংখ্যাও কিন্তু লিমিট করে দেওয়া যায়, যে একটা ক্লায়েন্টের কাছ থেকে তুমি কয়টা ম্যাক সর্বোচ্চ রিসিভ করবা। ম্যাক দিয়েও কিন্তু অ্যাটাক করা যায়, এটা জানেন? পিং দিয়ে যেরকম পিং ফ্ল্যাট করে অ্যাটাক করা যায়, ম্যাক দিয়েও কিন্তু ম্যাক ফ্ল্যাট করেও অ্যাটাক করা যায়।
তো এই জিনিসটা যাতে না হয় বা এবং সিকিউরিটি পারপাসে আবার অনেকে দেখা যায় যে আইএসপির কাছ থেকে একটা লাইন নিয়ে নিজেরা আবার ছোটখাটো করে ছোটখাটো ব্যবসা করে, নিজেরা কিন্তু এলাকার মধ্যে আবার দেখা যায় যে একটা 50 এমবিপিএস এর লাইন আছে, নিজেরা আশেপাশে লাইন দিয়ে বেড়াচ্ছে। এই কাজ গুলো যাতে না করে। লাইন দিলে কি হবে, প্রত্যেকটা নতুন নতুন ডিভাইসের ভিতরে ঢুকবে আর এক একটা করে ম্যাক জমা হইতে থাকবে ওই মেইন লাইনের এগেনস্টে। জিনিসটা বুঝতে পারছেন? জি, বুঝছি এটাতে ভাইয়া। কি আইএসপি লস না? এটা তো আইএসপি জি, লস। যদি ও এই ব্যবসাটা না করতো তাহলে আইএসপি কি করতো, এতগুলো ক্লায়েন্টের কাছে সে কানেক্টিভিটি দিতে পারতো, কিন্তু যেহেতু দিতে পারতেছে না এই কারণে সে কি করে, সে ম্যাক বাইন্ডিং করে দেয় যে আর এই ক্লায়েন্টের এগেনস্টে সর্বোচ্চ 2টা বা 1টা ম্যাক থাকবে, তখন এই ম্যাক গুলাকে সে বাইন্ড করে দেয়। বাইন্ড করে দেয় যেটা হয় যে ক্লায়েন্টের রাউটার বা ডিভাইস যদি চেঞ্জ করতে হয় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ওই ম্যাক যতক্ষণ না পর্যন্ত আইএসপি রিলিজ করবে ও সে কানেক্টিভিটি করতে পারবে না, আপনার কানেক্টিভিটি ইরোর দেখাবে। বুঝছি। তার মানে ভাইয়া ওএলডি তে আমার এই ধরনের কোনো কাজই নেই। ওএলটিতে মেইন কাজ হচ্ছে আপনার ভিলেন পাস করা। আপনি ভিলেন পাস করুন, ভিলেন পাস করে ওই অনু বা ওএনটি দিয়ে হচ্ছে আপনি ইয়ে করবেন, স্প্লিট করে স্প্লিটার দিয়ে স্প্লিট করে হচ্ছে ক্লায়েন্ট এন্ডে সার্ভ করবেন। এই হচ্ছে আপনার কাজ। ওএলডি এর কাজ শুধু এটাই, হ্যাঁ, এইটুকুই মানে হচ্ছে কাজ। এই ডিভাইসটা অ্যাড করা আর হচ্ছে কি আপনার বিলেনটা পাস করা, আর কোনো কাজই নেই হুম, ওএলডি তে। আর কোনো কাজ নেই। ওএলটি ইন্টারফেস তো খুবই সিম্পল, যখন দেখাবো তখন দেখতে পারবেন। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ কথাবার্তা বললাম এটা নিয়ে, এখন আমরা একটু সামনে আগাই। আচ্ছা, এখন এটা কি, এটা হচ্ছে আমাদের এখন ক্যাবেলিং পার্ট। আমাদের ক্যাবেলিং পার্টে আমরা দেখবো আমরা আমাদের যে কানেক্টিভিটির জন্য যে ক্যাবেল গুলো ইউজ করি, বিভিন্ন কানেক্টিভিটির জন্য আমাদের বিভিন্ন প্রকারের ক্যাবেল ইউজ করি, এইগুলো সম্পর্কে হচ্ছে আমরা জানবো আমাদের ক্যাবেলিং চ্যাপ্টারে। এখন আমরা ডাটা কমিউনিকেশনের জন্য ইউজুয়ালি 2 ধরনের ক্যাবেল ইউজ করি। এই 2 ধরনের ক্যাবেল কি, কেউ আমাকে একটু বলেন? শিল্ডেড টুইস্ট পেয়ার এবং আনশিল্ডেড। এটা তো এখানে লেখা আছে, এইটা না। আমরা ডেটা কমিউনিকেশনের জন্য 2 ধরনের কেবল ইউজ করি, এটা আপনারা সবাই জানেন, কিন্তু এখন মানে প্রপার আনসারটা দিতে ক্যাট 5 আর ক্যাট 6। না, এগুলোও না। ফাইবার কেবল আর ক্যাট 6 না? হুম, এটা আপনারা সবাই জানেন। ফাইবার অপটিক্যাল আর হচ্ছে ইউটিপি। ইউটিপি তো মেইন কেবল না, একটা কেবলের সাব সাব টাইপ হচ্ছে ইউটিপি, ক্যাটাগরি হচ্ছে ইউটিপি। কোয়াক্সুয়াল কেবল আর কি ফাইবার ফাইবার অপটিক্যাল কেবল। কোয়াক্সিয়াল না, ডাটা কমিউনিকেশনের জন্য আমরা কোয়াক্সিয়াল ইউজ করি, আগে করতাম এখন করি না। তাহলে ভাই আপনি একটু ক্লিয়ার করে দেন। ওকে, আমরা ডাটা কমিউনিকেশনের জন্য ইউজুয়ালি 2 ধরনের কেবল ইউজ করি, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার আর একটা হচ্ছে ফাইবার অপটিক। এই টুইস্টেড পেয়ারের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি আছে। এটা ডাটা ডাটা ক্যারিং ক্যাপাসিটির উপর টুইস্টেড পেয়ার হচ্ছে আপনার 7 প্রকার, ক্যাট 1 থেকে ক্যাট 7 পর্যন্ত। আর আর কেবেলের হচ্ছে আপনার এই মানে ওটাকে কি বলে, কেবেলের হচ্ছে আপনার পেয়ারের পেয়ারের গঠনের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে আবার 2 প্রকার, একটা হচ্ছে ইউটিপি আর একটা হচ্ছে এসটিপি। ইউটিপি কি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, আর এসটিপি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার। ইউটিপিতে কি থাকে, পেয়ার গুলা দেখেন এখানে, ইউটিপিতে দেখেন এখানে চিত্র মানে ডায়াগ্রামে দেখা যাচ্ছে, দেখেন এটার উপরে কোনো শেল বা জ্যাকেট নাই, এটা হচ্ছে 2টা একটা একটা সাথে পেঁচানো। আর এখানে দেখেন এই যে পেয়ারের উপরে এই যে একটা জ্যাকেটের লেয়ার দেখা যাচ্ছে, দেখতেছেন? জি। এই যে একটা জ্যাকেটের লেয়ার দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমার শিল্ডেড টুইস্টেড পেয়ার। এখন কোন জায়গায় কোনটা ইউজ হয় আর কোনটা সুবিধা অসুবিধা কোনটা, এটা এখন আপনারা বলেন। জিনিস আমি দেখাইলাম, জিনিস আমি বললাম, এখন আপনারা এটা আনসার দেবেন। ভাইয়া ইএমআই এর একটা ইস্যু আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বলে, এটার জন্য হচ্ছে এসটিপিটা আসছে। এক্স্যাক্টলি, এরপরে আসলে আর এটা আর বলার কিছু থাকে না, একদম স্টেট কাট আনসার হচ্ছে এটাই। আচ্ছা ঠিক আছে, আমি তাও একটু উনার আনসারের উপর হালকা একটু ব্রিফ করি। যেখানে আমার রোবস্টনেস এর একটা বিষয় আছে, যেখানে আমার জিনিসটা শক্তপোক্ত রোবস্ট হওয়া লাগবে। যে রোবস্ট মানে তো বুঝতেছেন, আঘাত টাঘাত পাইলে অনেক সময় ফাইবার বেন হয়ে যায়, সেক্ষেত্রে লস টস হয়। এরকম সিচুয়েশন যেখানে আমার থাকবে, সেখানে আমি শিল্ডেড টুইস্টেড পেয়ার ইউজ করবো। 1 নাম্বার, 2 নাম্বার এবং সব থেকে মেইন রিজন, যেখানে আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স আছে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স কি, আপনার ডাটাটা যাচ্ছে,
আপনার ওইখানে ইলেকট্রিক্যাল লাইন আছে, ইলেকট্রিক্যাল লাইনের কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড হয়, এই যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, এতে আমার ডাটাতে ডিস্টরশন চলে আসে, একটা লস হওয়ার প্রবাবিলিটি থাকে। এইটাকে প্রিভেন্ট করার জন্য যে জায়গায় এরকম ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থাকবে সে জায়গায় আমার ইউটিউব ইউজ করলে হবে না, এসটিপি আমার ইউজ করতে হবে। এই হচ্ছে আমার দুইটা কেবলের ডিফারেন্স। নর্মাল ক্ষেত্রে ইউটিপি যে জায়গায় আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স আছে এবং রোবস্টনেস দরকার, যাতে কোনো প্রকার বাহ্যিক আঘাতে, বেশি আঘাত পড়লে তো ফাইবার কাটা হবেই, মানে কাট হবেই, বা ছোটখাটো আঘাতে যাতে জিনিসটা ডিস্ট্রয় না হয়, এই কারণে এসটিপি ইউজ করা। ক্লিয়ার? জি ভাই। কারো কোনো কোয়ারি আছে এইটুকু? না ভাই, ক্লিয়ার। আচ্ছা, ক্যাট 5 এর ক্যাপাসিটি কত, ক্যাট 6 এর কত, ক্যাট 7 এর কত, একটু বলেন তো। ক্যাপাসিটি নাওয়াডেজ ভাই আমরা কোন, আমি ক্যাপাসিটি বলতে ডাটা ক্যারিং ক্যাপাসিটি বলছি আর কি। নাওয়াডেজ আমাদের নেটওয়ার্কিং সেক্টরে আমরা র্যান্ডমলি ক্যাট 6 ইউজ করি, এবং বাইরের দেশে ক্যাট 7 এখন খুবই নর্মাল হয়ে গেছে। ক্যাট 5 আর ক্যাট 6 এর প্রাইস মানে খুবই মানে কম্পিটিটেবল, মানে 3-4 টাকা ডিফারেন্স পার ফিট এরকম। তো ক্যাট 5 ইউজ করার অ্যাকচুয়ালি কোনো এখন মানে রিজন ওরকম নাই। তো কোনটা ডাটা ক্যারিং ক্যাপাসিটি কত? ক্যাট 6 তো অনেক 10 এমবিপিএস ভাইয়া। ও হয় না। ক্যাট 6 দিয়ে ভাই জিবিপিএস ক্যাট 250 এমবিপিএস ভাইয়া, ক্যাট 6 আর ক্যাট 5 100 এমবিপিএস। ক্যাট 5 100 এমবিপিএস এটা ঠিক আছে, কিন্তু 6 এরটা হয় নাই। 6 এর 1000 mbps 250 এমবি। 1000 mbps আচ্ছা, আমি বলে দিই, শোনেন। ক্যাট 5 হচ্ছে আমরা 100 এমবিপিএস পর্যন্ত সর্বোচ্চ ডাটা ক্যারি করতে পারি। ক্যাট 6 হচ্ছে 1 জিবিপিএস, মানে 1000 এমবিপিএস আর কি, 1 জিবিপিএস পর্যন্ত ডাটা ক্যারি করা যায়। আর ক্যাট 7 এ 10 জিবিপিএস পর্যন্ত আপনি ডাটা ক্যারি করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা আছে, ক্যাট 5 ক্যাট 6 মানে যত মানে আপনার উপরের দিকে যাচ্ছে, ক্যাট 7 10 জিবিপিএস, এই যত উপরের দিকে যাচ্ছে ডাটা ক্যারিং ক্যাপাসিটি তত বাড়তেছে, ডিউ টু এর ভিতরে যে ম্যাটেরিয়াল গুলা ইউজ করা হচ্ছে, ম্যাটেরিয়াল গুলার ইমপ্রুভমেন্টের কারণে। খুবই ভালো কথা, কিন্তু লং ডিস্টেন্সে এগুলো আমরা ইউজ করি না। লং ডিস্টেন্সে ডাটা কমিউনিকেশনের জন্য একমাত্র আমরা ইউজ করি অপটিক্যাল ফাইবার। নো ক্যাট 5, নো ক্যাট 6, নো ক্যাট 7, কারণ এগুলো লং ডিস্টেন্সে ডাটা ক্যারি করতে পারে না। এটা একটা নির্দিষ্ট রেঞ্জের পর, ইউজুয়ালি 100 মিটার পর সম্ভবত, এটা আমার এক্সাক্ট মনে নাই, তবে 100 100 মিটার মিটার হওয়ার ভাই। কথা। হ্যাঁ, 100 মিটার পর পর এটা ডাটা ডিস্টরশন শুরু হয়। সেক্ষেত্রে আপনার রিপিটার ইউজ না করলে আপনি লং ডিস্টেন্স কমিউনিকেশন করতে পারবেন না। কিন্তু এখন আপনি মনে করেন কয়েক কিলোমিটার লাইন টানবেন, এখন মনে করেন 3 কিলোমিটার 4 কিলোমিটার লাইন টানবেন, গ্রামের দেশে এই জিনিসটা হয়, পকেট থেকে 3-4-5 কিলো পর্যন্ত মানুষ ফাইবার টেনে নিয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি এই ক্যাট 6 ক্যাট 7 দিয়ে লাইন টানেন, আপনার 100 মিটার পর পর রিপিটার বসাতে বসাতে যাইতে হবে। তাহলে কতগুলো রিপিটার বসাতে দিতে স্যার, কতগুলো জোড়া দিতে দিতেছে, এটা যে জিনিসটা হবে, আপনার লস, ডিবি লস বেড়ে যাবে। তো এই কাজ করা যাবে না। এই কাজ করা যায় মানে করাটা একে তো এক্সপেন্সিভ, তারপর লস বাড়তেছে, আপনি মানে প্রপার, হ্যাঁ প্রপার হচ্ছে আপনি পারফরমেন্স পাবেন না। এই কারণে এই কাজ করা হয় না। আমরা লং ডিস্টেন্স কমিউনিকেশনের ক্ষেত্রে ফাইবার অপটিক ব্যবহার করি, এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা সাপোজ মনে করেন আমার একটা 1 জিবিপিএস পোর্ট, আমি চাচ্ছি আমার 1 জিবিপিএস ডাটা আমি আমার আইএসপি থেকে নিয়ে আসছি, আমার একটা আপলিঙ্কের পোর্ট আছে 1 জিবিপিএস আর ডাউন স্ট্রিমের পোর্ট আছে 1 জিবিপিএস। আমি চাচ্ছি আমার এই 1 জিবিপিএস ডাটা আমার ডাউন স্ট্রিমে ডিস্ট্রিবিউট হোক। আমি আপলিঙ্কে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল, আর আমি ডাউন স্ট্রিমে যেটা আমি দিয়ে কানেক্ট করছি সেটা হচ্ছে আমার ক্যাট 5 কেবল। এখন আপনি বলেন আমার ক্লায়েন্টটা কি 1 জিবিপিএস ডাটা পাবে কি পাবে না? আরেকবার আমার দুইটা পোর্ট আছে, একটা আপলিঙ্কের জন্য, একটা ডাউন লিঙ্কের জন্য, ঠিক আছে। আমি আপলিঙ্ক থেকে আইএসপি থেকে 1 জিবিপিএস ডাটা আনছি, এখন আমি চাচ্ছি ওই 1 জিবিপিএস আমার ইউজার এন্ডে ডিস্ট্রিবিউট হোক। আমি ইউজার এন্ডে যে আপলিঙ্কটা মানে আমার আপলিঙ্ক তো লাগছে হচ্ছে একটা পোর্টে আইএসপি থেকে, আর ডাউনলিঙ্ক যেটা সেটা আমি ক্যাট 5 দিয়ে ইউজার এন্ডে কানেক্ট করছি থ্রো সুইচ। এখন আমার ইউজাররা কি 1 জিবিপিএস ডাটা পাবে নাকি পাবে না, এটা হচ্ছে আমার পাবে কোশ্চেন। না, পাবে না। পাওয়ার কথা না কেন পাবে না? কারণ না আমরা তো ক্যাট 5 তো 100 পর্যন্ত যাবে।
1 Gbps তো সে এক্স্যাক্টলি নিতেই পারবে না। এক্স্যাক্টলি এই জিনিসগুলো আর হচ্ছে আমাদের এখন এখন ক্যাট সিক্স এর ভাইয়া যে কেবল গুলো আসে বাংলাদেশে, এগুলাও তো মানে 1000 Gbps যে নিতে পারে, এটাও তো মানে বোধগম্য না আর কি অনেক সময়। না, বাংলাদেশে এগুলা কোয়ালিটি কম্প্রোমাইজ থাকে, এটা আমরাই খরচ কোয়ালিটি কমানোর তো জন্য নেই। তামা তো থাকেই না এখানে, মনে হয় ওই আপনার অ্যালুমিনিয়াম দ্বারা করে উপরে একটা প্রলেপ দিয়ে নিয়ে আসে। রোজের বার্গারের অরেঞ্জ কালারটা মনে হয় বেটার। আমাদের দেশে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে মেইন কথা হচ্ছে কি, আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক কিছুই হয়, আমরা আসলে লো কস্টটাকে বেশি প্রায়োরিটি দিই। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের দেশে কয়টা কয়টা আইএসপি আছে যে 1 Gbps, মানে কয়টা লোকাল আইএসপি আছে যে 1 Gbps ট্রাফিক নেয়। আপনার লোকাল আইএসপি এর ট্রাফিক গুলো এরকম হয়, ইউজুয়ালি 200 MB আইআইডি, 200 MB 300 MB জিজিপি, 300 MB এফএনএ, 50 MB বিডিএস, এই টাইপের হচ্ছে তার ট্রাফিক গুলো হয়। তো তার তো 1 Gbps ডাটা ক্যারিও করা লাগে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। গ্রামের দিকে তো এটা হচ্ছে, শহরের দিকের কথা বললাম, গ্রামের দিকে তো আরো কম। তো তার তো ওই 1 Gbps এর ডাটাই ক্যারি করা লাগে না। তো আর সে তার ডিস্ট্রিবিউশন এন্ডে যখন দেয়, তার ডিস্ট্রিবিউশন এন্ডেও তো ওরকম মানে জিবিপিএস এর ক্লায়েন্টও ওরকম নাই। ঢাকা শহরে অনেক আছে, কারণ প্রত্যেকটা ব্যাংকে তারা বেশ ভালো অ্যামাউন্টের ব্যান্ডউইথ নেয়, ওটা হিসাব আলাদা। কর্পোরেট গুলোতে ভালো অ্যামাউন্টের ব্যান্ডউইথ নেয়। তো ঢাকা সিটিতে বা সিটি মেট্রোপলিটন সিটি গুলোতে আছে, কিন্তু রুট ইউজারের ক্ষেত্রে থানা বা উপজেলা লেভেলে যদি চিন্তা করেন, ওই রকম অ্যাকচুয়ালি নাই। তো এটাও একটা বিষয় কিন্তু আর কি। ঠিক আছে। তো সবকিছু মিলায়ে আমাদের দেশে আসলে লো কস্টটাকে মেইনলি প্রায়োরিটি দেওয়া হয়। এটুকু ক্লিয়ার? আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। বলেন। আমরা ওই যে গিগা গিগা পোর্টের যে সুইচ গুলো ইউজ করি, ওগুলাতে আসলে কত ডাটা স্পিডটা কত করা যায় ম্যাক্সিমাম? সর্বোচ্চ 1 Gbps, সর্বোচ্চ 1 Gbps। এখন গিগাপোর্ট বলতে, এখানে গিগাপোর্ট বলতে বিষয় আছে, গিগাপোর্ট বিভিন্ন ধরনের আছে। শুধু জিআই লেখা থাকলে ওটা ইউজুয়ালি 1 Gbps ক্যারি করার কথা। এখন 10 GI যেগুলো লেখা থাকে সেগুলো 10 Gbps, 100 GI যেগুলো লেখা থাকে সেগুলো হচ্ছে 100 GB আর কি। তো এখন অনেক সময় দেখা যায় যে ওল্ড মডেলের সুইচ গুলোতে যে ঝামেলাটা হয়, 100 Gbps এর পোর্টও যদি থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে শুধু জিআই লিখলে ওটা অ্যাকচুয়ালি বোঝা যায় না যে অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত। সেই ক্ষেত্রে আপনার সিএলআই তে ঢুকে দেখতে হয় যে ওটা অ্যাকচুয়ালি কি জিবি পোর্ট। বাট ইউজুয়ালি আপনার এখনকার যে মডার্ন ভার্সন গুলো আসছে, এইখানে এক্স্যাক্টলি একদম মেনশন করা থাকে, শুধু জিবিপিএস হলে জিআই লেখা থাকে, 10G হলে 10G লেখা থাকে বা জিআই লেখা থাকে, 100G হলে 100G বা জিআই লেখা থাকে। আর 400 জিগেরও পোর্ট আছে, তো 400 জিগের পোর্ট গুলা ওইগুলা হচ্ছে আলাদাভাবে স্লট করা থাকে, ওইগুলা 400G 400G লেখাই থাকে। ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে আর কি। তাহলে সুইচ, আমরা যদি হ্যাঁ বলেন। আমরা যদি ক্যাট 7 কোনো কারণে ইউজ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে মিনিমাম হচ্ছে 10G, যেটা ওটা ইউজ করা লাগবে, মানে ইউজুয়ালি ফ্যাসিলিটি আপনি পাইতে চাই। হ্যাঁ, সেটা আপনি করতে পারেন, ক্যাট 7 দিয়ে 10 Gbps লাইন আপনি করতে পারেন। বাট আমরা ইউজুয়ালি যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে আপনার নর্মাল ফাস্ট ইন্টারনেটের উপরে গেলে, সেগুলাকে আমরা হচ্ছে ফাইবার অপটিক দিয়ে ইয়ে করি, প্যাচ কোডের থ্রুতে কানেক্টিভিটি গুলো করি আর কি। ঠিক আছে। আমরা যখনই দেখা গেছে যে আপনার 100 Mbps এর উপরে উঠে যায় ট্রাফিক, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রেফার করি আপনার প্যাচ কোড দিয়ে এসএফপি দিয়ে কানেক্টিভিটিটা করার, রাদার দ্যান ক্যাট 5 4 6 এগুলো দিয়ে আর কি। যদিও আপনি করাইতে পারবেন, এটা কোনো ইস্যুস না। আপনি যদি ভালো মানের ক্যাট 7 ইউজ করতে চান, অবশ্যই আপনি করতে পারবেন, ডাটা ক্যারিও করবে। কিন্তু এটা প্রেফারেবল না, আমরা প্রেফার এটাই করি আর কি, অপটিক্যাল ফাইবারটা ইউজ করার ট্রাই করি। আপনি ডাটা না, ডাটা যখন সেন্টার গুলোতে দেখবেন, যে সার্ভার টু সার্ভার যখন কানেক্টিভিটি দেয়, সেগুলা হয়তো বা দেয়, বা সার্ভার টু সুইচ যেগুলো দেয় বা ইউজার এন্ডেড ডিভাইস গুলো দেয়, ওগুলা কিন্তু আপনার এই ক্যাট 7 ক্যাট 6 দিয়ে দেয়। কিন্তু আপনার যখন হচ্ছে ডিভাইস টু ডিভাইস কানেক্টিভিটি দেয়, সেগুলো দেখবেন হচ্ছে এক প্রকার চিকন হলুদ প্যাচ কোড আছে, ওইটা দিয়ে দেয় আর কি। এটাই রেকমেন্ডেড আর কি। এতে পারফরমেন্সটা বেটার পাওয়া যায়, মেইন কথা হচ্ছে পারফরমেন্সটা ভালো পাওয়া যায়। আর কোনো কোয়ারিজ? আমার একটা ছিল ভাইয়া, ওই তাহলে ক্যাট 6 দিয়ে আমরা সর্বোচ্চ 100 মিটার করতে পারবো না? ক্যাট 6 7 আপনি সবগুলোই 100 থেকে ম্যাক্সিমাম 150-র মধ্যে পারবেন, এর বেশি পারবেন না।
তবে এই 150 বলা থাকলেও ইফেক্টিভ রেঞ্জ কিন্তু কম। আপনার 150 রেটিং আছে, তার মানে এটা না যে আপনি 150 মিটার পর্যন্তই পাবেন, ইফেক্টিভ রেঞ্জ আরো কম। আচ্ছা, আর এটা ফাইবার অপটিকের ক্ষেত্রে? ফাইবার অপটিকের ক্ষেত্রে আপনি এটার ইফেক্টিভ রেঞ্জ বলে কিছু না, এটা আপনি কিলোমিটার পর কিলোমিটার লে করতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে ওইটারও আপনার অপটিক্যাল পাওয়ারটা যে ছাড়তেছেন ওই পাওয়ারের তো একটা রেঞ্জ আছে, মনে করেন 5 কিলো বা 10 কিলো একটা রেঞ্জ আছে। যেরকম এসএফপি গুলো যে পাওয়ার গুলো ছাড়তেছে, এসএফপি টা লেখাই থাকে যে কয় কিলোমিটার পর্যন্ত সে পাওয়ার ট্রান্সমিট করতে পারবে। এখানে 10 কিলো এসএফপি, 20 কিলো এসএফপি, 40 কিলো এসএফপি এরকম লেখাই থাকে। তো যেটা 40 কিলো সে 40 কিলো পর্যন্ত আপনাকে রেঞ্জটা দিতে পারবে, এটা 10 কিলো সে 10 কিলো পর্যন্ত দিতে পারবে। 10 কিলো আর 40 কিলো এসএফপির প্রাইস এক না, প্রাইস টু পারফরমেন্স ভ্যারি করবে। ওই 40 কিলো পরে বা 10 কিলো পরে আপনার তখন আবার রিপিটার বসায় টানতে হবে। 10 কিলো কিন্তু হিউজ হিউজ এরিয়া ভাই, 10 কিলো কিন্তু ছোট এরিয়া না। জি। ঠিক আছে। আর বিশেষ করে ঢাকা শহরে 3-4 কিলো কিন্তু হিউজ এরিয়া, 3-4টা কিলোর মধ্যে 3-4টা এলাকা থাকে। ঢাকাতে এক ইয়ার মধ্যে কয়েক তালা, কয়েক তালার মধ্যে কয়েকটা বাসা। এটাই বললাম আর কি। তো সিটি গুলাতে একরকম হিসাব, গ্রামের দিকে হচ্ছে আর একরকম হিসাব। যাই হোক, এটাই হচ্ছে আর কি মেন কথা। হচ্ছে আমার লং ডিস্টেন্স কমিউনিকেশনের দরকার হলে আমি অপটিক্যাল ফাইবারে ডেফিনেটলি যাবো। আর যদি আমার শর্ট ডিস্টেন্স কমিউনিকেশনের দরকার হয় সেক্ষেত্রে আমি, এবং কস্ট কমানোর দরকার হয় সেক্ষেত্রে আমি ইউটিপিতে যেতে পারি। কস্ট ইউটিপি, টুইস্টেড পেয়ারে আর হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার এখন খুব একটা শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে খুব একটা ভ্যারি করে না, অলমোস্ট একই খরচই পড়ে যায় আর কি। কারণ প্যাচকোট গুলা 50 মিটার হয়, 20 মিটার হয়, 15 মিটার হয়। 15 মিটার বেশ ভালো জায়গায়। তো এই জায়গাগুলোতে শর্ট ডিস্টেন্সের মধ্যে আপনার অলমোস্ট দেখা যায় যে আপনার একই টাকাই খরচ হয়, অলমোস্ট একই টাকাই। তবে অপটিক্যাল ফাইবার আপনি ওই ডিস্টেন্সে যদি ইউজ করেন সেক্ষেত্রে বেটার পারফরমেন্স পাবেন। এই এই হচ্ছে সুবিধা আর কি। আর নেক্সট দিন হচ্ছে আমরা অপটিক্যাল ফাইবার নিয়ে ডিসকাস করবো। নেক্সট দিন আমরা রাউটারের বেসিক কনফিগারেশন শুরু করতে পারবো, কারণ আমাদের থিওরি অল্প একটু বাকি আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে শেষ করে ফেলবো। আর নেক্সট ক্লাস থেকে হয়তো আমরা রাউটারের কনফিগারেশন শুরু করতে পারবো, বেসিক কনফিগারেশন থেকে শুরু করতে পারবো। আপনারা সবাই প্যাকেট টেসার নামায় রাখবেন, সিসকো প্যাকেট টেসার একটা সফটওয়্যার আছে, এটা নামায় রাখতে পারেন। আর না নামালেও সমস্যা নাই, আমি গ্রুপে দিয়ে দিব না। ভাই আমার একটা কোশ্চেন ছিল। ওটা আগে বলেন। দিয়ে রাখেন ভাইয়া। আচ্ছা, দিব না। অনু সম্পর্কে অনু অনু এই কোশ্চেনটা তাহলে ভাইয়া হোল্ড করে রাখেন, আমরা সামনের দিকে যে যখন ওই ইয়েগুলোতে যাব, ওই ওএলটি সাইডে যাব, তখন হচ্ছে এইগুলা দিলে ভালো হয়। এমনি কি অনু সম্পর্কে কি কোশ্চেন? অনু সম্পর্কে বলতে আমরা তো ই পোর্ট, এক্সপোর্ট, জি পোর্ট। এখন আমরা ই পোর্ট কেন ইউজ করি, আচ্ছা, এক্সপোর্ট কেন ইউজ ইপন করি, জি পোর্ট? আচ্ছা, ইপন জিপন আর এক্সপন, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, এই কোশ্চেনের আনসার আপনাকে দেওয়া হবে, কিন্তু এটা ওয়েলটির সবাই দেওয়া হবে, সমস্যা নেই। ঠিক ইপনে আছে। এক একটার একটা কাজ আছে, এক একটা এক এক জেনারেশনে আসছে। এটা অনেকটা এরকম বলতে পারেন, আগের জেনারেশন এক্সপন যেটা, ওটা 2 জেনারেশনই কাভার দেয়। আর জিপনটা হচ্ছে একদম আপডেট জেনারেশনের। আর ইপন হচ্ছে ওল্ড জেনারেশনের। আর এক্সপনটা হচ্ছে দুইটার মাঝখানে, মানে সে 2 জেনারেশনই কাভার দিতে পারে। তো এখন আনসারটা আপনি কিছুটা বুঝে নেন, আর এটা ডিটেলস আমি ওএলটিতে বলবো। ওকে ভাই। তবে আশা করি এইটুকু বুঝলে আপনি মানে এইটুকু যদি বুঝেন তাহলে আপনার জিনিসটা বোঝার কথা। অনেক সময় এরকম হয় না যে যেরকম মনে করেন হচ্ছে আপনার বাবা মা ওল্ড এজের, আপনি যাদের আপনার ছোট ভাইরা এই যে জেন জি যুগের, আপনি পড়ছেন মাঝামাঝি 90 যুগের। তো আপনার কি হয়, 2 জায়গায় ব্যালেন্স করা লাগে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। জি ভাই, বুঝতে পারছি। এই আর কি। যাই হোক, এটা ডিটেলস আনসার আমি ওএলটি তে সাইড সেকশনে গিয়ে দিব। আপাতত তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে স্টপ করি আজকে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।